আচ্ছা, তাহলে আমরা প্রথমত আমরা কি করব? প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করব। আমি কিছু প্রোডাক্ট ডেসক্রিপশনের নমুনা দেখাই। যারা ফেসবুকে প্রোডাক্ট সেল করে, মনে করেন আপনি যদি ফ্যাশন লেখেন, ও কী করে? শাড়ি বিক্রি করে। তাহলে ও কী করছে? প্রোডাক্ট ডেসক্রিপশন, যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিচ্ছে এবং ছবির নিচে ডেসক্রিপশন লিখবে। বাট এখানে আমরা শুধু ছবি দেখতে পাচ্ছি, কোনো ডেসক্রিপশন দেখতে পাচ্ছি না। এখন জিনিসটা এভাবে না দিয়ে যদি এখানে সুন্দর করে বিস্তারিত লিখে দেওয়া হতো, জিনিসটা আরও ভালো হতো না? মানুষের বোধগম্য হতো। তার মানে সে কাজ করতেছে, অনলাইনে প্রোডাক্ট সেল করতেছে, কিন্তু তারগুলা সে যদি মানে ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতো, তাহলে আরও বেশি মানুষের কি গ্রহণযোগ্যতা পাইত। এবার আমরা আরেকটা প্রোডাক্ট ডেসক্রিপশন দেখি। আজকে ডিল.com বাংলাদেশের একটা অনলাইন মার্কেট প্লেস। রাশেদ, নেটটা মনে হয় স্লো হচ্ছে, চেক করো তো। আচ্ছা, এখানে দেখেন এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে। একটা টি শার্ট বিক্রি করবে। টি শার্টের ছবি, একটা ছবি, দাম আর বর্ণনা, ফেব্রিক্স, কটন, ফেব্রিকেশন, এটা সাইজ এত, লেন্থ এত, অনেক কিছু বলা আছে, তাই না? আচ্ছা, এখন এই জিনিসগুলো এখানে যেভাবে লেখা হয়েছে এর চেয়ে আরও বেশি বেশি সুন্দর করে লেখা যায়। সুন্দর করে কীভাবে? মানুষকে মোটিভেট করে। এখন এখানে যেগুলো লেখছে, জাস্ট মানুষ জানতে পারতেছে বিবরণ, কিন্তু স্পেশালিটি বোঝা যাচ্ছে না। এটা মানুষকে কেন কিনতে হবে, এটা কেন স্পেশাল, এটাতে মানে কি বিশেষ বৈশিষ্ট্য কী আছে যেটা কিনলে মানুষ লাভবান হবে, সেরকম মানুষ ইমপ্রেস হবে, সেরকম কোনো কথা এখানে লেখা নেই। বাট অনেক ভালোভাবে জিনিসটা কি লেখা যাইতো, তাই না? লেখার সুযোগ ছিল যে এটা খুব মানে এই ব্লগটা হচ্ছে কি, এই ব্লগটা নিয়ে কিছু কিছু একটা বলা যাইতো, যে ব্লগটা হচ্ছে আলট্রা মডার্ন একটা ব্লগ। হ্যাঁ, ফেব্রিক্সটা হচ্ছে কি খুব সফট এবং খুব মানে ভালো ফেব্রিক্স, অমুক দেশের ফেব্রিক্স। তারপর এটার এটার বিশেষত আরও অনেকভাবে এটা বলা যেত। হ্যাঁ, কালারটা হচ্ছে খুব গর্জিয়াস কালার, খুব স্ট্যান্ডার্ড কালার, ঠিক আছে, এটা রং যাবে না, তারপর এটা অনেক রাফ ইউজ করা যাবে। হ্যাঁ, এরকম আরও অনেক কিছু এখানে বলা যেত। বাট মোটিভেশন হওয়ার মতো কোনো কথা এখানে বলা নেই, ঠিক আছে? তো বাংলাদেশে যারা কাজ করতেছে অনলাইন মার্কেটিংয়ে, তারা ম্যাক্সিমামেই তেমন কিছু না জেনেই তারা কাজ শুরু করে। তো যার ফলে তাদের কাজগুলোতে ম্যাক্সিমামই ভুল থাকে। হ্যাঁ, এটা বাংলাদেশের অন্যতম একটা অনেক বড় একটা একটা মার্কেট প্লেস আজকে ডিল.com, এবং তাদের প্রত্যেকটা মার্কেট প্লেসেই প্রত্যেকটা প্রোডাক্ট ডেসক্রিপশনে দেখবেন কি ওই মোটিভেশনাল কথা কি ওইভাবে লেখা হয় না। কিছু কিছু ডেসক্রিপশন আছে, আবার অনেকগুলোতে নেই। হ্যাঁ, স্মার্ট ওয়াচ। দেখুন, একটা স্মার্ট ওয়াচ আমরা দেখি 999 টাকা। প্রোডাক্টের ছবি দেওয়া আছে একটা, বাট প্রোডাক্টের ছবি একটা না দিয়ে যদি আরও অনেকগুলো দেওয়া হতো, জিনিসটা আরও সুন্দর হতো। হ্যাঁ, ফ্রন্টে, ব্যাকে, সাইডে, আবার মানে মাইক্রোস্কোপিক ইমেজ, যেমন এখানে খুব কাছ থেকে যদি আমি ইমেজটা তুলতাম ক্যামেরার, আর একটু ভালো হইতো। ব্যাক পার্টের ইমেজটা তুললে আর একটু ভালো হইতো, তাই না? মানুষের ইমেজ দেখে বোঝাটা সহজ হইতো। আচ্ছা, তারপর এই যে টাইটেলটা আরও আরও সুন্দর করে টাইটেলটা এখানে লেখা যেত, স্মার্ট ওয়াচ সিম সাপোর্টেড। এটা না বলে লেটেস্ট ডিজাইনের অ্যান্ড্রয়েড ওয়াচ, স্মার্ট ওয়াচ, অথবা ঘড়ির সাথে মানে ঘড়ির সাথে মোবাইল ফোন মাত্র 99 টাকায়। এরকম অনেকভাবে আকর্ষণীয় করে জিনিসটা লেখা যেত, বাট এখানে আকর্ষণীয় করে লেখা নেই। তো মানুষ প্রথমে মানুষের চোখ পড়বে টাইটেলে। টাইটেল যদি আকর্ষণীয় হয়, টাইটেলটা এমন হতে হবে
যে মানুষ দেখে বুঝবে যে জিনিসটা অনেক ভালো একটা জিনিস এবং জিনিসটা এক্সেপশনাল, এবং এরকম জিনিস সচরাচর আর পাওয়া যাবে না। এখন এখানে টাইটেল আছে স্মার্ট ওয়াচ। এখন স্মার্ট ওয়াচ অনেক আছে, অনেক কোম্পানির স্মার্ট ওয়াচ আছে। এখন ওইগুলো না কিনে আমি এটা কেন কিনবো? তাহলে আমি যদি এটার উপস্থাপনাটা এমন হইতো যে নতুন ডিজাইনের লেটেস্ট মডেলের, হ্যাঁ, তারপর কি অ্যান্ড্রয়েড ফোন অথবা আরও কিছু কি বিশেষ বিশেষণ দিয়ে বলা যেত, তাহলে মানুষ বুঝতো যে এটা স্পেশাল। তারপর ছবিগুলো আরও গর্জিয়াস হতে পারতো এবং আরও 4-5টা ছবি থাকতে পারতো, বাট ছবি শুধুমাত্র একটাই। পণ্যের বিবরণ। আপনি চাইলে এই স্মার্ট ওয়াচটা আপনার মোবাইল ফোনের সাথে সিনক্রোনাইজ করে ব্যবহার করতে পারেন, অথবা এটিকে পরিপূর্ণ মোবাইল ফোন হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার হাতে থাকা ঘড়ি দিয়ে এখানে আপনি কল রিসিভ করেন। আচ্ছা, এগুলো হচ্ছে মোটিভেশনাল স্পিচ, এটুকু ঠিক আছে। টাচ স্ক্রিন, কথা বলতে পারবেন, গান শুনতে পারবেন, SMS করতে পারবেন, ব্লুটুথ সাপোর্টেড সর্বোপরি আপনি, হ্যাঁ, এখানে যতটুকু আছে যথেষ্ট। মানে ওদের এটা কি ডেসক্রিপশনে ঠিক আছে। আমরা প্রথমে একটা ছবি দেখছিলাম টি শার্টের বিষয়টা, ওখানে ভেবে লেখা ছিল না, মোটিভেশনাল স্পিচ ছিল না, বাট এখানে মোটিভেশনাল স্পিচ আছে, কিন্তু অন্য কোনো কোম্পানির চাইতে তাদেরটা কেন বেটার সেটা এখানে লেখা নেই, ঠিক আছে। মানে তাদেরটা যারা যেভাবে লেখছে, যেটা স্মার্ট ওয়াচ দিয়ে এই কাজ করা যায়, কিন্তু স্পেশালি তাদের ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ অন্য অন্য ব্র্যান্ডের চাইতে আলাদা। যেমন তাদের ব্র্যান্ডের স্মার্ট ওয়াচের চার্জ থাকবে অনেক বেশি, হ্যাঁ, আর অনেকগুলো গুণ থাকতে পারে না। মানে অন্যগুলোর চাইতে পার্থক্য, মানুষ কেন আবুল কোম্পানির স্মার্ট ওয়াচ না কিনে, কেন মানুষ কাবুল কোম্পানির স্মার্ট ওয়াচ কিনবে, এটা মানুষকে যুক্তিসঙ্গতভাবে বুঝতে হবে না? বাট এখানে কি যুক্তিসঙ্গতভাবে তারা বুঝায়নি। তো দেখেন, আমরা যদি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করি এমনভাবে, ফেসবুকে যখন আমরা মার্কেটিং করব, অনলাইনে যখন আমরা মার্কেটিং করব প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট ডেসক্রিপশনটা এমনভাবে লিখবো যে 100 জন যদি দেখে প্রোডাক্টটা, 90 জন ফোন না করে পারবে না। 100 জনের মধ্যে 90 জন তাদেরকে কি ফোন করতেই হবে, তাদেরকে প্রোডাক্টটা কি অন্তত ইনফরমেশন তাদেরকে কি নিবে, তারা আগ্রহী হবে, ঠিক আছে। তো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন যদি নর্মালভাবে লেখা হয়, এটা 100 জনে দেখলে ইমপ্রেস হবে বড় জোর 1 জন বা 2 জন, তাই না? আর যদি আমরা বিশেষভাবে লিখি, অনেক ইমপ্রেস করে যদি লিখি, তাহলে 100 জনে দেখলে 80 থেকে 90 জন ইমপ্রেস হবে। আমি কি বুঝতে পারছি? তাহলে একজন অনলাইন মার্কেটারের ক্রেডিট এখানেই, অনলাইনে যে কেউ যে কোনো কিছু দিতে পারে বিক্রি করার জন্য, কিন্তু অনলাইন মার্কেটারের ক্রেডিট এটাই যে তার এটা দেখে 100 জনের মধ্যে 90 জনই আগ্রহী হবে কেনার জন্য, ঠিক আছে। তাহলে খুব ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে যে মানুষ যেন আকৃষ্ট হয়? 1 নম্বর হচ্ছে টাইটেলটা ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ছবি, অনেকগুলো ছবি দিতে হবে এবং বিভিন্ন পজিশনে জুম করে দিতে হবে, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে হবে, ফ্রন্ট, ব্যাক, সাইড, হ্যাঁ, মানুষ যেগুলো যে জানতে চাই, মানে ফোকাসিং পয়েন্টগুলোকে সিলেক্ট করে। মানুষের অনেকগুলো কনসেন্ট্রেশন পয়েন্ট থাকে কোন একটা প্রোডাক্ট যখন মানুষ নেয়, ওই কনসেন্ট্রেশন পয়েন্টগুলোকে আমাদেরকে ফোকাস করে ছবি দিতে হবে, 5টা 6টা 7টা বা যতটা প্রয়োজন। তারপর হচ্ছে বিবরণটা এমনভাবে লিখতে হবে যেন এটা অন্য অন্য প্রোডাক্ট থেকে আলাদা। প্রথমত প্রোডাক্টের সুবিধা, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে বুঝতে হবে যে এই ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট আছে অন্য অন্য কোম্পানির, সে অন্য অন্য কোম্পানির প্রোডাক্টের চাইতে আমাদের প্রোডাক্টটা বেটার, এক্সেপশনাল। আমি কি বুঝতে পারছি? তখন কি হবে, মানুষ এটা দেখার পর 100 জনকে যদি আপনি দেখাতে পারেন অনলাইনে, তাহলে 100 জনের মধ্যে 80 জনই এটার ব্যাপারে ইন্টারেস্টেড হবে এবং 20 জন বা 30 জন কিনবে। আর যারা কিনবে না তাদের মাথায় জিনিসটা ঘুরবে। কেন ঘুরবে? কারণ তারা এই জিনিসটা যখন একবার পড়বে, মানে একটা জিনিস যদি মানুষ ভালোভাবে বুঝার পর কিন্তু তার মাথা থেকে ওইটা আর যায় না, মাথার মধ্যে ওইটা ঘুরে না। কোনো না কোনোভাবে সে কি কল করবে, কোনো না কোনোভাবে সে ওইটার ব্যাপারে জানবে, এবং তার কাছে মনে হবে কি যে ওইটা না পেলে তার লাইফটাই ব্যর্থ। এরকম মনে হয় না? পাখি ড্রেসের জন্য অনেকে আত্মহত্যা করছে না? মানে পাখি ড্রেস না পেলে লাইফটাই ব্যর্থ, হ্যাঁ, অনেক সংসার ভাঙছে, অনেক মানুষ আত্মহত্যা করছে। তো কেন? কারণ সে এমনভাবে মোটিভেটেড হয়েছে যে ওইটা না পাইলে তার আর চলবে না, ঠিক আছে। এবং এই মোটিভেশনটা তৈরি করে কে? মার্কেটাররাই, ঠিক আছে। এই যে মনে করেন বাজারে যতগুলা ফেয়ারনেস ক্রিম আছে, সবগুলোর ইনগ্রেডিয়েন্টস মূলত সেম, হ্যাঁ। এক এক সময় এক এক ফেয়ারনেস ক্রিম বের করে, এক সময় বলে মাল্টিভিটামিন, এক সময় বলে এটা, এক সময় বলে ওইটা, কিন্তু আসলে মূল সবগুলো সেম, ঠিক আছে। জাস্ট কী করে মানুষ একটা ইউজ করতে করতে যখন পুরাতন হয়ে যায়, তখন মানুষকে কি নতুন কথা বলে নতুনভাবে মানুষকে মোটিভেট করতে হবে, ঠিক আছে। মোটিভেশনের কৌশল।
আচ্ছা, তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কখনো মানে কোনো ব্যাপারে কোনো মিথ্যা বলা যাবে না। মানে প্রোডাক্টের যে ফেসিলিটিটা নাই সেটা আছে সেটা বলা যাবে না, ঠিক আছে? আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা প্রোডাক্টের কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে, ঠিক আছে? আপনি যখন আপনার কোম্পানির জন্য কাজ করবেন আপনার স্ট্রেংথগুলোকে ফুটিয়ে তুলবেন, ফোকাস করবেন, ঠিক আছে? আর উইকনেসগুলো নিয়ে কী করবেন? উইকনেসগুলো বলবেন। এগুলো বলারও দরকার নাই, উল্লেখ করারও দরকার নাই, না করারও দরকার নেই, ঠিক আছে? কারণ আমরা যখন কোনো একটা প্রোডাক্ট আপনি যখন বিক্রি করবেন তখন কি ভালো জিনিসগুলোকে আপনি ফোকাস করবেন, হ্যাঁ? খারাপ জিনিসগুলো এটা কাস্টমার কি মানে খারাপ জিনিসটা উল্লেখ করার দরকার নেই। এতে হলে কি হবে, কোম্পানির লস হবে, ঠিক আছে? মনে করেন আপনি এমন একটা মোবাইল ফোন বিক্রি করেন যে মোবাইল ফোনের চার্জটা অনেক ভালো থাকে, হ্যাঁ, তাহলে ওটা নিয়ে আপনি ফোকাস করতে পারেন, ঠিক আছে? বাট অন্যদিকে হয়তো দুর্বলতা আছে, ঠিক আছে? ওইটার ব্যাপারে টোটালি কি উল্লেখ করা যাবে না, হ্যাঁ? যদি আপনি উল্লেখ না করেন সেটা মিথ্যা বলা হলো না, ঠিক আছে? বাট যদি আপনি মিথ্যাভাবে বলেন যে না এটা তো ওই সুবিধাটা আছে, তাহলে সেটা মিথ্যা বলা, হ্যাঁ? আপনি যখন আপনার একটা প্রোডাক্টের বিবরণ করবেন আপনি কোন কোন বিষয়গুলো বলবেন বা বলবেন না সেটা আপনার বিষয়। কাস্টমার ব্যাটারির ব্যাপারে জিজ্ঞেস করলে হ্যাঁ ব্যাটারি ঠিক আছে, অপারেটিং সিস্টেম মনে করেন কি আপনারটা বাজে, হ্যাঁ, তাহলে অপারেটিং সিস্টেম কি এই ব্যাপারে আপনি সাইলেন্ট। এখন এটা কাস্টমার কি এখন সাইলেন্ট মানে মিথ্যা না। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এরপরে শেষে থাকবে প্রোডাক্টটা পাওয়ার জন্য লিঙ্ক, লিঙ্ক এবং ফোন নাম্বার এবং কোম্পানির ঠিকানা আরও আদার্স যেভাবে কাস্টমারে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে ফেলি, এটার যে স্ট্রাকচারটা আমরা লিখে ফেলি, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং স্ট্রাকচার। এক নম্বর হচ্ছে টাইটেল, দুই নম্বর হচ্ছে ইমেজ, তিন নম্বর হচ্ছে ডেসক্রিপশন, চার নম্বর হলো লিঙ্ক প্লাস কন্ট্যাক্ট। তাহলে একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের মেইন পার্ট হলো এই চারটা। প্রথমত টাইটেল, টাইটেলটা কীভাবে লিখবেন? আচ্ছা, টাইটেলটা লেখার জন্য টাইটেলে থাকবে আপনার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের বিশেষণটা থাকবে, মানে প্রোডাক্টটা কেন স্পেশাল, ঠিক আছে? আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন, যদি টাইটেলে লেখেন যে মোবাইল ফোন, হ্যাঁ, তাহলে এটা কি জাস্ট প্রোডাক্টের নামটা লেখছেন, হ্যাঁ? যদি লেখেন যে দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত মোবাইল ফোন, তাহলে দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত, হ্যাঁ, এটা কি এটা হলো প্রোডাক্টের একটা গুণ, তাই না? তো আপনার এই টাইটেলের মধ্যে থাকতে হবে গুণ, প্রোডাক্টের গুণ, ঠিক আছে? গুণ। তিন ওয়াট, সর্বোচ্চ তিনটা গুণ দেওয়া যাবে, হ্যাঁ? এখন একটা প্রোডাক্ট তো অনেকগুলো অনেকগুলো গুণ থাকবে, তাই না? একটা শার্ট সেটা দেখতে দেখতে সুন্দর, তাই না? ডিজাইনটা সুন্দর, রং সুন্দর, তারপর ধুইলে কি রং উঠবে না, সুতা ভালো, তাই না? ব্র্যান্ড ভালো, হ্যাঁ, অনেকগুলো গুণ থাকতে পারে। কিন্তু সেই গুণ কোন গুণটা আপনি লিখবেন? আপনি লিখবেন প্রধান গুণ, প্রধান গুণ। এখন প্রধান গুণ গুণ কোনগুলা? প্রধান গুণ হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন কিছু কিছু মোবাইল আছে তারা ফোকাস করে যে আমাদের এটা চার্জের জন্য অনেক ভালো, হ্যাঁ, আবার অনেকগুলো বলে আমার এটা অপারেটিং সিস্টেমটা অনেক উন্নত, তাই না? তাহলে যে কোম্পানি বলবে, কারণ তারা পরিপূর্ণ ফোকাস করছে চার্জের দিকে, ঠিক আছে? অনেকগুলো ফোন আছে চার্জের দিকে ফোকাস করছে, তাহলে এটি হলো তার একটা গুণ। এখন আবার যেই গুণগুলা আপনি গুণ পাবেন 10টা কোনো একটা প্রোডাক্টের, মানে টাইটেলে আপনি কি বিষয়টা উল্লেখ করবেন আমি সেটাই বলতেছি। আপনি একটা প্রোডাক্টের গুণ পাবেন কয়টা? 10টা। প্রধান গুণ পাবেন মনে করেন 4টা, ঠিক আছে? মোবাইলটা দেখতে সুন্দর, হ্যাঁ, তারপরে স্ক্রিনটা অনেক ভালো, পড়লে ভাঙে না, হ্যাঁ, গরিলা গ্লাস, তারপরে কি ব্যাটারি চার্জ অনেকক্ষণ থাকে, এরকম চারটা গুণ পাইছেন। আচ্ছা, এরকম চারটা আপনি প্রধান প্রধান গুণ পাইছেন।
কিন্তু 4টা প্রধান গুণ আপনি টাইটেলে লিখতে পারবেন না। টাইটেলে লিখতে পারবেন কোনটা? এই প্রধান 4টা গুণ থেকে যে গুণটার চাহিদা আছে। প্রধান গুণ আছে 4টা ব্যাটারির। মনে করেন ডিজাইন সুন্দর, পড়লে ভাঙে না, গরিলা গ্লাস, ব্যাটারির চার্জ ভালো থাকে, ঠিক আছে? এরকম আরও কয়েকটা গুণ পাইছেন। হ্যাঁ, আর এরকম আরও 4টা গুণ পাইছেন। এখন এই 4টা গুণের মধ্যে কোন গুণটা মানুষ বেশি পরিমাণে দরকার, মানে বর্তমান সময়ের জন্য মানুষের জন্য কোনটা বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ? আপনারাই বলেন। বেশিক্ষণ চার্জ থাকে, তারপর কি দেখতে সুন্দর, তারপর স্ক্রিন ভাঙে না। আমি 3টা বললাম, 3টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ? চার্জ বিষয়টা। কারণ ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় কি প্রবলেম ফেস করে, তাই না? সবার সফটওয়্যার আপ টু ডেট, সবার স্ক্রিন ভাঙার খুব একটা সমস্যা নাই, ঠিক আছে? ডিজাইন নিয়ে খুব একটা সমস্যা নাই। সমস্যা একমাত্র কোথায়? ব্যাটারি। হ্যাঁ, তাহলে আমি প্রধান গুণ থেকে আমি নিয়ে যে গুণটা বর্তমান সময়ে উপযোগী, মানে বর্তমান সময়ে বেশি প্রয়োজনীয়, বর্তমান সময়ে প্রয়োজনীয় সেই গুণটাই কেবলমাত্র আমি টাইটেলে লিখব। ঠিক আছে? তাহলে আমি যদি একটা মোবাইলকে যদি ফোকাস করি এবং সেই মোবাইলের যদি ব্যাটারি ভালো থাকে, তাহলে আমরা কি বলবো? আমরা অন্য গুণগুলোকে আমরা কি উজ্জ্বল রাখবো, ভালো ব্যাটারি এটাকে আমরা কি 1 নম্বরে রাখবো। ঠিক আছে? তাহলে যে গুণটা দিয়ে আমরা কি কোনো একটা কোম্পানিকে প্রমোট করব, কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করব, সেই গুণটাকে বলা হয় সেলিং পয়েন্ট। এটুকু বোঝা গেল? সেলিং পয়েন্ট হলো বর্তমান সময়ে প্রয়োজনীয় গুণ, মানে যে গুণটি বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয়, ওই বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা বেশি প্রয়োজনীয় গুণ এবং যেটা আপনার প্রোডাক্টের মধ্যে বিল্ডিং আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি আপনার সেলিং পয়েন্ট। ঠিক আছে? তাহলে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের টাইটেল লিখবেন, টাইটেলে কি হবে? হ্যাঁ, সেলিং পয়েন্টে থাকবে। ঠিক আছে? যদি সেলিং পয়েন্টে একটা থাকে, একটাই যথেষ্ট, 2টা বা 3টেও কি প্রয়োজন নেই। যদি আপনার 2টা বা 3টা থাকে ইটস এনাফ, লিখবেন, কিন্তু শুধুমাত্র একটা সেলিং পয়েন্টে যথেষ্ট কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করার জন্য। হ্যাঁ, এখন মোবাইল ফোন, অনেকগুলো মোবাইল ফোন বিক্রি করতেছে এক লাইনে, কিন্তু আপনি বললেন কি এই যেরকম আমার মোবাইল ফোনটা দীর্ঘস্থায়ী ব্যাটারি, যে একবার চার্জ দিয়ে চাঁদ থেকে ঘুরে আসা যাবে। ঠিক আছে? হ্যাঁ, বেশি বেশি হয়ে গেলে না, রকেটে গেলেও সমস্যা নেই। এখন কেউ যদি কোম্পানিকে সাথে যদি চ্যালেঞ্জ করে যে চাঁদ থেকে ঘুরে আসা যাবে, যে আমি চ্যালেঞ্জ করতেছি, কোম্পানি ভালো, ঠিক আছে চ্যালেঞ্জ করো, নাও, চাঁদে যাও, চাঁদ থেকে আসো, এরপর যদি চার্জ না থাকে তো তোমাকে ফেরত দেবো। কোম্পানিতে কোনো রিস্ক নেই, তাই না? কোম্পানি ইজিলি যেটা চ্যালেঞ্জ নিতেই পারে, তাই না? তো যে চ্যালেঞ্জ নেবে তাকে একটু কষ্ট করে চাঁদ পর্যন্ত যেতে হবে আর কি। মানে কোম্পানির দিক থেকে কোনো অসুবিধা আছে কিনা, যার ফলে ওরা কি একদম পাবলিকলি মিডিয়া থেকে বলছে যে চাঁদ থেকে ঘুরে আসা যাবে, এটা কি মানে চ্যালেঞ্জ করার কোনো স্কোপ নেই। চ্যালেঞ্জ করলে কোম্পানি প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য। তাহলে আমরা টাইটেলে যখন লিখবো তখন সেটা হচ্ছে সেলিং পয়েন্টে লিখবো, মানে প্রোডাক্টের মধ্যে এমন একটা গুণ আছে যে গুণটা বর্তমান সময়ের জন্য অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয়। হ্যাঁ, আমি যদি মোবাইলের ক্ষেত্রে বলি সেটা কি ব্যাটারি। হ্যাঁ, আচ্ছা, কাপড়ের ক্ষেত্রে যদি বলি, মনে করেন আপনি একটা শার্ট বিক্রি করবেন, সেখানে সেলিং পয়েন্টটা কি? যদি আমি গরমের সময় আপনি একটা শার্ট বিক্রি করেন, সেলিং পয়েন্ট হচ্ছে আরামদায়ক সুতির কাপড়, তাই না? আচ্ছা, আবার যদি আপনি টিনেজারের জন্য কোনো একটা শার্ট বিক্রি করেন, সেখানে ইয়ার হলো স্টাইলিশ শার্ট। যদি কি ফর্মাল কোনো শার্ট বিক্রি করেন, কি হবে সেটা? রুচিশীল মানানসই শার্ট, তাই না? তারপর আপনি যদি জুতা বিক্রি করেন, সেখানে ইয়া হচ্ছে টেকসই প্লাস সুন্দর ডিজাইন, তাই না? মানে প্রোডাক্ট নেওয়ার সময় মানুষের মাথায় কোনটা থাকে, ঠিক আছে? এখন কিছু কিছু জিনিস মানুষের এটা সময়ের সাথে চেঞ্জ হয়ে যায়। যেমন সময়ের সাথে চেঞ্জ হয়ে যায়, যেমন গরমকালে মানুষ একরকম গুণ দেখবে, গরমকালে দেখবে কি সুতির কাপড়, বা শীতকালে কিন্তু সুতির কাপড় দেখবে না। ঠিক আছে? তো সময়ের সাথে সাথে মানুষের কি রুচি, মানুষের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি যেই সময়ে যেই কিওয়ার্ড, যেই প্রোডাক্ট আপনি সেল করবেন, সেই সময়ের কিওয়ার্ড কি, সেই সময়ের মানুষের চাহিদা কি, ঠিক আছে, ওটা বুঝে জাস্ট একটা সেলিং পয়েন্টে যথেষ্ট আপনার প্রোডাক্টকে প্রমোট করার জন্য। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে টাইলটা ক্লিয়ার। তাহলে আমরা যদি কাপড় বিক্রি করি, বর্তমানে সুতির কাপড়, তাই না, আরামদায়ক কাপড়। হ্যাঁ, তারপর আর কি আছে? জুতা বললাম, হ্যাঁ,
হ্যাঁ, তারপর কাস্টমারকে কোন কোন কাস্টমারের কাছে বিক্রি করতেছি, সে কি শিশু, মধ্যবয়স্ক, নাকি বয়স্ক, কোন ধরনের কাস্টমার, সেটার উপরে কি হবে, এটা বেরিয়ে হবে, তাই না? মানে কাস্টমারের মনে কি চাই, যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, এই প্রোডাক্টটা কাস্টমার যখন কিনবে, কাস্টমার কোন ধরনের গুণাবলী সে প্রোডাক্টের মধ্যে এক্সপেক্ট করে। হ্যাঁ, তো সে যে ধরনের গুণাবলী এক্সপেক্ট করে, আপনি আপনার মানে কোম্পানি থেকে জেনে নেবেন যে এই ধরনের গুণাবলী তোমার প্রোডাক্টটা আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে আপনার কি প্রোডাক্টটা প্রমোট করা খুব ইজি হবে। বাট যদি না থাকে, মিথ্যাভাবে সেটাকে বলা যাবে না। ঠিক আছে? তাহলে আপনি আর অন্য একটা জিনিস ধরে আপনি কি করতে পারেন, এগোতে পারেন। যেমন অনেকগুলো স্মার্টফোন আগায় কীভাবে, তাদের বিভিন্ন অপশন দেখিয়ে। যেমন বর্তমানে অপ্পো অপ্পো কী বলে, যে আপনি একটু ঘুরে এলেই ক্যামেরা চালু হয়ে যাবে। হ্যাঁ, এরকম করলে ওরকম হবে। হ্যাঁ, ওরা কিন্তু ব্যাটারি নিয়ে কোনো গ্যারান্টি দেয় না। হ্যাঁ, ওরা ওরা প্রমোট করতেছে কি নিয়ে, ওদের স্পেশাল কিছু ফিচার। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের, হ্যাঁ, সেলফি নিয়ে এবং ক্যামেরা। অপ্পো আগাচ্ছে মেনলি কি নিয়ে, ক্যামেরা নিয়ে, ক্যামেরাটাকে তারা হাইলাইটস করতেছে। হ্যাঁ, তারপর এই ওয়ালটন আগাচ্ছে ব্যাটারি নিয়ে। ঠিক আছে, সিম্ফনিও ব্যাটারি নিয়ে। হ্যাঁ, আবার দাম নিয়ে, কম দাম এটাকেও ফোকাস করে, প্লাস ব্যাটারি বেশি এটাও ফোকাস করে। তো এক একটা প্রোডাক্টের এক একটা সেলিং পয়েন্টে যথেষ্ট। ঠিক আছে, তাহলে টাইটেল ক্লিয়ার। তাহলে যেই সময়ের যেটা চাহিদা থাকে সেটা আমরা বুঝবো। আর সবচেয়ে সহজ বিষয় হলো, একদম আমি যা বলছি সব কিছু ভুলে যান। ভুলে গেছেন? ভুলে গেছেন? ভুলে যান। আচ্ছা, আপনি জাস্ট মনে রাখবেন, যখন আপনি কোনো একটা প্রোডাক্টের টাইটেল লিখবেন, একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, আপনি ফিল করবেন যে আপনি সেই প্রোডাক্টের একজন সম্ভাব্য কাস্টমার। আপনি চকলেটের বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি ধরে নেন যে আপনি শিশু। জাস্ট শিশু হিসেবে নিজেকে ফিল করেন, দেখবেন কি আপনি নিজে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি একটা লিপস্টিকের বিজ্ঞাপন, লিপস্টিকের জন্য অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন, আপনি ধরে নেন যে কি, না লিপস্টিকের ব্যবহারকারী, ধরে নেন যে আপনি মেয়ে। কিছুক্ষণের জন্য তো ধরে নিতে সমস্যা নেই। আমি কি বুঝাতে পারছি? তখন আপনি সেই ফিলিংসটা পাবেন। এবং কীভাবে লিখবেন, পুরো ডেসক্রিপশনটা লেখার সময় কি, মানে আপনার এক্সপেকটেশন কি চান, কাস্টমার কি এক্সপেক্ট করে সেটা বুঝে আপনার লেখাটা খুব ইজি হবে। আচ্ছা, 2 নম্বর হলো ইমেজ। প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে আমরা যে ইমেজগুলো দেবো, সেই ইমেজগুলো হবে ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, এখানে কয়েকভাবে ইমেজটা দেওয়া যায়। একটা হচ্ছে মাইক্রোস্কোপিক জুম করে। যেমন এখানে আমরা যেই ধরনের ইমেজগুলো দেখতে পাচ্ছি, একটা ইমেজ, বাট আমরা যখন মাউস পয়েন্টারটা নিচ্ছি, তখন কি এখানে এখানে জুম করে এটাকে দেখাচ্ছে। এটা জাস্ট খুব সিম্পল একটা প্লাগইন দিয়ে করা যায়। ঠিক আছে, মানে আপনাকে কিন্তু এত বড় ছবিটা করতেই হয়েছে। বড় আপনারা যে ছবিটা তুলবেন সেই ছবিটা হবে কি, মানে অনেক বেশি ভালো রেজলিউশনের ক্যামেরা দিয়ে তুলতে হবে। ভালো রেজলিউশনের ক্যামেরা দিয়ে তুললে কি হয়, ছবি জুম করলে ছবিটা ফাটে না। ঠিক আছে, তো এটা খুব ছোট্ট একটা প্লাগইন দিয়ে করা যায়। হ্যাঁ, আবার এটা যে করতেই হবে, আপনার ছবিটাকে যে এইভাবে জুম করে উপস্থাপন করতে হবে সেটা ইম্পর্টেন্ট না। এটা করতে আপনার লাগবে বড় জোর 1 মিনিট। এই যে জুম করে দেখানো, মাউস পয়েন্টারে নিয়ে গেলে জুম করে দেখানো, এটা খুব সিম্পল একটা টেকনোলজি। এই যে দেখেন আমরা এখানে যখন নিছি ফার অ্যান্ড জুম 2। আচ্ছা, আমরা আরও জুম নিয়ে রাখতে পারি। তো আমরা এভাবে না দিলেও চলবে। আমরা যেটা যাবো সেটা হচ্ছে 4 থেকে 5টা ইমেজ। ঠিক আছে, একটা ফ্রন্ট, একটা ব্যাক। হ্যাঁ, মনে করেন একটা গাড়ি বিক্রি করবো, তাহলে গাড়ির সামনের একটা ছবি, বনেটটা উঠেই একটা ছবি, পিছনে একটা ছবি, ইঞ্জিনের ছবি, চাকার ছবি, তাই না, গাড়ির ইন্টেরিয়রের ছবি, সিটের ছবি, সব কিছু ঠিক আছে কিনা আমি দেখাবো। তাহলে একটা গাড়িকে তুলে ধরার জন্য যদি আমি শুধুমাত্র একটা ছবি দিই, দূর থেকে একটা ছবি তুলি, কাস্টমার কি বুঝতে পারবে? পারবে না। বাট আমি উপস্থাপন করার জন্য 6 থেকে 7টা ছবি লাগবে। কোন ধরনের ছবি, যে বিষয়গুলো কাস্টমার দেখতে চাইবে। কাস্টমার দেখতে চাইবে যে চাকাটা কতটুকু ক্ষয় হয়েছে, খুব কাছ থেকে চাকার ছবি তুলতে হবে না, চাকাটা কতটুকু হয়ে গেছে, ভিতরের ইন্টেরিয়রের কী অবস্থা, সিট টিটগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ ছিঁড়ে গেছে কিনা, তারপর ইঞ্জিনের অবস্থা কি। হ্যাঁ, তারপর কি, এই সব কিছু মানুষ দেখবে না, কিছু আছে, কিছু যন্ত্রাংশের কাছ থেকে ছবি দিতে হবে। হ্যাঁ, তারপর পিছনের ব্যাকের, হ্যাঁ, তারপর সিএনজি করা আছে সেটারও কি ছবি দিতে হবে। তো এই ছবিগুলো হতে হবে ফোকাসিং পয়েন্টকে সিলেক্ট করে। ফোকাসিং পয়েন্ট, আমরা সবগুলো ছবি দেবো ফোকাসিং পয়েন্ট সিলেক্ট করে। এবং এবং কটা ছবি, মিনিমাম 4 থেকে 5টা, অথবা অ্যাজ নিডেড। যতটা ছবি প্রয়োজন হয় আমরা ততটা ছবি দেবো। তবে মিনিমাম ছবি হবে 4 থেকে 5টা। কারণ একটা প্রোডাক্টকে ডিসপ্লে করার জন্য 4-5টার কমে এটা করা যায় না। হ্যাঁ, আর ছবি দেওয়ার সময় কি দেবো, আমাদের কনসেন্ট্রেশন পয়েন্ট থাকবে ফোকাসিং পয়েন্ট। ফোকাসিং পয়েন্টটা কি,
আমি যত কিছু আমি কি গুণগুলো দেখাবো, মনে করেন আমি বললাম কি ব্যাটারিটা বড়, মানে ব্যাটারিটা দীর্ঘস্থায়ী, তাহলে আমি ব্যাটারিটা খুলে আলাদাভাবে দেখাবো যে দেখো আমাদের ব্যাটারিটা কত বড়। এখন ব্যাটারি কত বড় এটা তো ছবি দেখে বোঝা যাবে না। হ্যাঁ, ছবি দেখে ছোট্ট একটা জিনিসের ছবি যদি কাছ থেকে তোলেন সেটা তো বড় মনে হবে। হ্যাঁ, তাহলে ব্যাটারির পাশে আপনি একটা কি লাগলেন, একটা ম্যাচের বাক্স রাখেন, তাহলে মানুষ কম্পারিজন করতে পারবে না। ঠিক আছে, মানে যে কোনো একটা জিনিসকে যখন আমরা দেখাবো কোনো একটা বড় নাকি ছোটো, তখন কি পাশে আমরা কম্পারিজনের জন্য একটা কিছু রাখবো। ঠিক আছে, মানুষ যেটা বুঝতে পারে এটা ম্যাচের বাক্সের তুলনায় কত বড়। হুম, তো একটা প্রোডাক্টের যে বিষয়গুলোর প্রতি, একটা প্রোডাক্ট কেনার সময় যে জিনিসগুলোর প্রতি মানুষের আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, সেই জিনিসগুলো আমরা ছবি আকারে দিব। একটা কাপড় কেনার সময় মানুষ দেখবে কি সেলাই, তাই না, তারপর কলার, হ্যাঁ, তারপর কি ফেব্রিক্সটা একদম লাইটের বিপরীতে নিয়ে ফেব্রিক্সের বুননটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো যত বিষয়ে মানুষের আগ্রহ থাকে এই সবগুলো বিষয় কি আমরা এখানে সেট করব, এগুলোর আমরা ছবি দিয়ে আমরা দেখাবো। ঠিক আছে, আমরা মুখেও বলবো যে এই জিনিসগুলোর কি ভালো, এটার কাপড়টা খুব ভালো, ভালো মানের। এখন ভালো মানের সেটা আমরা ছবি দিয়েও দেখাবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা ছবি হলো এক একটা ইনফরমেশন। ছবিগুলো হলো সাক্ষী। কিসের সাক্ষী? আমরা পরবর্তীতে যে প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে সেগুলোর সাক্ষী, এবং আমরা যে টাইটেল লাগবে সেটা সাক্ষী। হ্যাঁ, আমি বললাম ব্যাটারিটা ভালো, তাহলে ব্যাটারিটা ভালো। হ্যাঁ, তারপর আমি যা যা বলবো, ঠিক আছে, সবগুলো কি থাকবে, সবগুলো ছবি থাকবে। তো আমার যে ডেসক্রিপশনটা হবে, টাইটেল, ইমেজ এবং ডেসক্রিপশন সবগুলোর সামঞ্জস্য থাকবে। ঠিক আছে, আমি টাইটেলে যেটা বলবো সেটার কি সেই ছবিটা থাকবে প্রথমে। টাইটেলে আমি যে জিনিসটা দাবি করবো সেই ছবিটা থাকবে প্রথমে, সেই রিলেটেড ছবিটা। ডেসক্রিপশনে যেগুলো বলবো সেই রিলেটেড সবগুলো ছবি থাকবে। ঠিক আছে, আচ্ছা, ফোকাসিং পয়েন্ট সিলেক্ট করে ছবি, একটু কি ক্লিয়ার? এরপর হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশন হলো একটা প্রোডাক্টের এই যে প্রধান গুণ, আচ্ছা প্রধান গুণ না, যতগুলো গুণ আছে সবগুলো গুণ আমরা 1 2 3 4 করে লিখবো। আমরা ডেসক্রিপশনটা মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবো। ঠিক আছে, সবগুলো গুণ। 1 নম্বর আমরা লিখবো সবগুলো গুণ। সেটা কীভাবে? সিরিয়াল দিয়ে। হ্যাঁ, ABCD এভাবে করে কি সিরিয়ালি সবগুলো গুণ আমরা লিখবো। 2 নম্বরে লিখবো আমার এই প্রোডাক্টটা এরকম অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট থেকে কেন আলাদা, এবং মানুষ কেন এটা কিনলে কি, মানে অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট থেকে কেন আলাদা। স্পেশাল ফিচার। থেকে কেন আলাদা? স্পেশাল ফিচার একটু ব্যতিক্রম আছে। স্পেশাল ফিচার মানে এমনিতে আপনারটা স্পেশাল, বাট আমাদেরকে যেটা বুঝতে হবে যে অন্যটা না কিনে এটা কিনেন, কাবুল না কিনে আবুল কিনেন। কেন আবুল কিনলে কী হবে? আবুলে যা পাবেন কাবুলে তা নেই। ঠিক আছে, আচ্ছা, অন্যগুলোর সাথে পার্থক্য সুস্পষ্টভাবে বুঝতে হবে। আপনারটা হচ্ছে বিশেষ আর বাকি সবগুলো কি সাধারণ। লাক্স সাবানের বিজ্ঞাপন দেখানোর সময় বলো না, সাধারণ সাবানে আপনার এটা হয় না, কিন্তু লাক্স সাবান এটা হয়। মানে লাক্স সাবানটা হচ্ছে অসাধারণ সাবান আর বাকি সবগুলো কি, সবগুলো সাধারণ সমান। আচ্ছা, 3 নম্বর আপনি বুঝাবেন, 3 নম্বর হচ্ছে মোটিভেশন। কেন তার জন্য এই প্রোডাক্টটা অপরিহার্য, কেন তার জন্য দরকার। অপরিহার্য কেন? আপনার একটা টিভি আছে, আপনি আজকে 15 বছর যাবত টিভি দেখতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, বাট এখন কি স্মার্ট টিভি বের হয়েছে। হ্যাঁ, আপনি কখনো ফিল করেন নাই যে আপনার স্মার্ট টিভি দরকার। ঠিক আছে, বাট স্মার্ট টিভির কোনো একটা বিজ্ঞাপন দেখছেন, যে স্মার্ট টিভিতে আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন, আপনি ইউটিউব থেকে দেখতে পারবেন, নেট ব্রাউজ করতে পারবেন, আবার গেমস খেলতে পারবেন, কত সুবিধা। হ্যাঁ, এটা দেখার পর আপনার কি আর টিভির দিকে তাকাতে ইচ্ছে করবে? আপনার টিভির দিকে, হ্যাঁ, তখন আপনার টিভির দিকে যখনই আপনি তাকাবেন কি মনে হবে? ওটাকে অনেক ব্যাকডেটেড আপনার কাছে মনে হবে না? এই জিনিসটা কি ভালো লাগবে? যখনই আপনি টিভি দেখতে বসবেন তখনই আপনার মধ্যে কি হতাশা আসবে, আরে কি দেখতেছি, হ্যাঁ, ওইখানে কি দেখলাম আর এখানে কি দেখতেছি। আপনার টিভি দেখে আপনার আর ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ এতদিন কিন্তু আপনার কোনো অসুবিধা হচ্ছিল না, আপনি স্মার্ট টিভির প্রয়োজন বোধ করেন নাই, কিন্তু আপনার মাথায় যখন ঢুকে দেওয়া হয়েছে কি
স্মার্ট টিভিটা আপনার জন্য দরকার, এবং স্মার্ট টিভি না হলে কি চলবে না। তখন আপনি ভালোভাবে বুঝে গেলেন যে স্মার্ট টিভি না হলে আমার লাইফ অচল, জীবন ব্যর্থ। ঠিক আছে, বেশ, তখন কি হবে, তখন যে কোনোভাবে পুরোনোটা ফেলে দিয়ে আমাকে স্মার্ট টিভি নিতে হবে। মাথার মধ্যে অলওয়েজ একটা কি হবে, মানুষের প্রতি একটা তাড়না তৈরি হবে। ঠিক আছে, তো এখন ম্যাক্সিমাম প্রোডাক্টই মানুষ কিনে অপ্রয়োজনীয় আগে। এটা এটা আমি বলতেছি, এটা ডিপেন্ড করে ইয়ার উপর, আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনের উপর, মানে সেটা প্রোডাক্ট নেচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, মোটিভেশনের মধ্যে আরও আরও যে জিনিসটা থাকবে, হ্যাঁ, মোটিভেশনের পরে থাকবে আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আপনি কাস্টমারকে পুরোপুরি সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট কি, যে তাকে বুঝে দিতে হবে সে কেন, মানে এই প্রোডাক্টটা না কিনলে কেন তার জীবন ব্যর্থ। ঠিক আছে, কারণ এই জিনিসটা অমুক সেলিব্রিটি ইউজ করে। হ্যাঁ, আচ্ছা, তাকে আরও একটা হচ্ছে জীবন ব্যর্থ। হ্যাঁ, আবার আবার বুঝে দিতে হবে কি, যে এই জিনিসটা যদি কিনে তার লাইফ স্ট্যাটাস অনেক অনেক উপরে উঠে যাবে। ঠিক আছে, সালমান খান এই জিনিসটা ব্যবহার করে, আপনিও এই জিনিসটা ব্যবহার করবেন। সালমান খান এই ডিজাইনের শার্ট পরে অমুক সিনেমা অভিনয় করছে, আপনিও এই ডিজাইনের শার্ট পরবেন। তখন ওই শার্টটা যে পরবে সে নিজেকে সালমান খান ফিল করবে। ঠিক আছে, এটা কি, এটা হলো কি তার স্ট্যাটাসটা বাড়াই দেওয়া। হ্যাঁ, মনে করেন সেই শার্টের সুতা ভালো না, সেই শার্টের কাপড় ভালো না, অনেক কিছু ভালো না, কিন্তু এটা পুরোটা ভ্যালুটা কি, ইমোশনাল ভ্যালু। ঠিক আছে, তারপরে যে অর্নামেন্টসের ভ্যালুটা হচ্ছে পুরোপুরি সাইকোলজিক্যাল কি প্রোডাক্ট। হ্যাঁ, কারণ অর্নামেন্টস না হলে মানুষের কোনো কিছুই হয় না। হীরা হীরা না থাকলে কোনো সমস্যা হয়? তারপর মানুষ এত হীরা কিনে কেন? আর হীরা কি দেখতে অতি সুন্দর, মুক্তা কি দেখতে অতি সুন্দর। একটা কাঁচের টুকরা আর হীরার মধ্যে আমরা নর্মালি পার্থক্য বুঝবো না। হীরা না পেলে কোনো কিছুই হবে না, কোনো মানুষ সারা জীবন হীরা ব্যবহার না করলে কিছু হবে না। এটা পুরোপুরি একটা সাইকোলজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টটা যদি হয় মানে ইমোশনাল প্রোডাক্ট, যেমন অর্নামেন্টস ইমোশনাল প্রোডাক্ট। ঠিক আছে, যে প্রোডাক্টগুলো মানুষের না হলেও চলে সেগুলো হলো ইমোশনাল প্রোডাক্ট। তাহলে ইমোশনাল প্রোডাক্ট নিয়ে যখন আমরা মানুষের কাছে উপস্থাপিত হব, তখন বুঝাতে হবে ইমোশন দিয়ে, যুক্তি দিয়ে তখন আর বোঝানো যাবে না। আমি কি বুঝাতে পারছি? লোভ লাগাই দেওয়া অথবা তার স্ট্যাটাসটা বোঝানো যে এই জিনিসটা ব্যবহার না করতেছেন বলে আপনার স্ট্যাটাসটা এখানে পড়ে আছে, বাট এটা ব্যবহার করলে আপনি কি ওইরকম স্ট্যাটাসে চলে যাবেন। ঠিক আছে, সেরকম কি ইয়া করা, তাকে একটা এটা বললাম, তখন সে যে কোনোভাবেই ওটা কিনতে চাইবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রেশার অথবা সাইকোলজিক্যাল তাকে তাড়ানো দেওয়া। হ্যাঁ, তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এখন একটা হলো এই জিনিসটা না হলে তার চলবে না। হ্যাঁ, আরেকটা হলো কি, এই জিনিসটা করলে তার লাইফের স্ট্যান্ডার্ডটা অনেক অনেক উপরে উঠে যাবে। ঠিক আছে, আর এখন এই জিনিসটা মোটিভেশনটা এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা আগে লাগবেন নাকি পরে লাগবেন, এটা ডিপেন্ড করে প্রোডাক্টের নেচারের উপর। আপনার প্রোডাক্টটা যদি হয় লাক্সারিয়াস প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে সেখানে আপনাকে গুণ খুব একটা লাগবে না। সেখানে বুঝাবেন এটা লাক্সারি কতটা লাক্সারি, মানুষ সেখানে লাক্সারিটাই বিবেচনা করবে। অর্নামেন্টস নেওয়ার সময় কি, যদি বলেন যে এই সোনার দাম কম ওই সোনার দাম বেশি, মানুষ কোনটা নিবে? কমটা নিবে না বেশিটা নিবে? গোল্ডের ক্ষেত্রে এটা 24 ক্যারেট, এটা এত টাকা, এটা হচ্ছে এত ক্যারেট, এটা এত টাকা, কোনটা নিবে? বেশিটা নিবে। কারণ এটা হচ্ছে কি, যে গোল্ড কিনতেছে সে কি, সে টাকা আছে বলে সে গোল্ড কিনতেছে। ঠিক আছে, তো কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কি আপনাকে বুঝাতে হবে যে এটা ইমোশনাল ভ্যালু, যেমন অর্নামেন্টসের ইমোশনাল ভ্যালু। আর যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট যেমন এসি, বিলাসবহুল কার, সেখানে বুঝাতে হবে বিলাসিতা। যেমন একটা মানুষের 12 লাখ টাকার একটা কার কিনলে যথেষ্ট, তার পুরো লাইফ সে পার করতে পারে না? তো 12 লাখ টাকার কার না কিনে সে যদি কি প্রাডো কিনে 50 লাখ টাকা, ইভেন কি 5 কোটি টাকা দামেরও গাড়ি আছে। হ্যাঁ, পোরশে, সবচেয়ে দামি গাড়ি পোরশে। হ্যাঁ, এটার দাম মনে কয়েক কোটি টাকা, 5 কোটি টাকা প্রায় দাম। হ্যাঁ, তো 5 কোটি টাকা 50 কোটি টাকা, 50 কোটি টাকা নেবে। তো 50 কোটি টাকা দিয়ে পোরশে গাড়ি, হ্যাঁ, এটা কে কিনবে? এখন যে কিনতেছে তার 10 লাখ টাকার 12 লাখ টাকার একটা গাড়ি দিয়ে কি হয়ে যাবার কথা, তাই না? ওই বাকি ভ্যালুটা কি? ইমোশনাল ভ্যালু। ঠিক আছে, এবং সে কিনতেছে কি জন্য পোরশে গাড়িটা? এই চড়ার জন্য, তার সাধারণ প্রয়োজনটা মেটানোর জন্য, নাকি অসাধারণ প্রয়োজন?
অসাধারণ প্রয়োজন। অসাধারণ প্রয়োজনটা কি? স্ট্যাটাসটা মেনটেন করার জন্য, ঠিক আছে? যে সে হয়তো আবুল কোম্পানি, সে আবুল, অনেক বড় আবুল, তার তো একটা পোস্টে থাকতেই হবে, তাই না? কাবুলের গাড়ির চেয়ে তার গাড়ির দাম কি বেশি হতে হবে, তাহলে সে স্ট্যাটাসে কি হবে? সেম টু আগে কাবুলের ছেড়ে আগে যেতে হবে আবুলকে, না হলে তো আর পার্টিতে আবুলও যাচ্ছে কাবুলও যাচ্ছে। হ্যাঁ, এখন দুজনের গাড়ি চকচকা। হ্যাঁ, ঠিক আছে। তো কিছু বিষয় আছে মানুষ কি করতে চায়, ইমোশনাল যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট সেগুলো অন্যদের চাইতে আমারটা বেটার সেটা প্রকাশ করতে চাই, এর জন্য যত টাকাই খরচুক। আমি কি বুঝতে পারছি? তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করবো আমরা বুঝবো যে এটা কি লাক্সারিয়াস প্রোডাক্ট, তাহলে লাক্সারি দিয়ে বুঝতে হবে। এটা কি ইমোশনাল প্রোডাক্ট, তাহলে ইমোশন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? যদি হয় নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, তাহলে আমরা যুক্তি দিয়ে বোঝাবো। প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যুক্তি খাটবে না, ঠিক আছে? যুক্তি খাটবে কোথায়? নিত্য প্রয়োজনীয় সাধারণ প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি চাল যদি বলেন এটা দাম কম, মানুষ কি নিবে? দাম কম কিন্তু ভালো, ঠিক আছে, মানুষ নিবে। হ্যাঁ, আবার যদি বলেন কি বিড়ির ক্ষেত্রে যদি বলেন, হ্যাঁ আমার এই বিড়ি কি 2 পয়সা কম, অন্য বিড়ি 2 পয়সা বেশি, তাহলে মানুষ যেটা 2 পয়সা বেশি সেটাই নিবে। আচ্ছা, বিড়ির ক্ষেত্রে না, মনে করেন বিড়ির ক্ষেত্রে হলো যেটা 1 পয়সা কম সেটাই নিবে। আর যদি সিগারেটের ক্ষেত্রে হয় যেটা 1 টাকা বেশি সেটাই নিবে। বিড়ি যখন কেনার ক্ষেত্রে বিড়ির যে মানে ইকোনমিক সেগমেন্ট সেটা লোয়ার, তাই না? তাহলে তারা চিন্তা করবে যেভাবে পয়সা বাঁচানো যায়, তাই না? যেটা 1 পয়সা কম সেটাই মানুষ কিনবে বিড়ির ক্ষেত্রে। হ্যাঁ, আবার যদি আমরা সিগারেটে যাই, বেনসন সিগারেট, তখন কি এটা হচ্ছে হায়ার সেগমেন্ট। তাহলে হায়ার সেগমেন্টের ক্ষেত্রে কি এখানে স্ট্যাটাসটা ফ্যাক্ট। হ্যাঁ, তাহলে 1 টাকা যেটাই বেশি সেটাই মানুষ কিনবে। হ্যাঁ, এখানে যেটার দাম বেশি সেটা কি, সেটা হচ্ছে একটা ভ্যালু প্রোডাক্টের। হ্যাঁ, কোথাও দাম বেশি হলে সেটা একটা ভ্যালু, আবার কোথাও দাম কম হলে সেটা একটা ভ্যালু। হ্যাঁ, তো আমরা যখন কোনো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবো, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মানুষের সাইকোলজি বুঝতে হবে, কাস্টমার বুঝতে হবে। কাস্টমারের থিঙ্কিংগুলো যদি আমরা বুঝতে পারি, মানে কে প্রোডাক্টটা বিক্রি করবে, একটা হীরার আংটি বিক্রি হবে সেটা কে কিনবে, তার সাইকোলজি, মানে সাইকোলজি কি একটু বুঝলে আপনি সেটা লিখতে পারবেন না? আমি যা বলতেছি সব কিছু যদি ভুলে যান, কোনো সমস্যা আছে? তাহলে ডেসক্রিপশন লেখার সময় কাকে নিয়ে চিন্তা করবেন? ক্রেতাকে। এবং আপনি ফিল করবেন যে আপনি সেরকম একজন ক্রেতা, তাহলে আপনি কি চান, ঠিক আছে? অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, একদম শেষে থাকবে লিঙ্ক এবং কন্ট্যাক্ট। লিঙ্ক কি? এখন আমরা এই প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য যা কিছু লিখব, ঠিক আছে, এটুকু এনাফ না, আমরা একটা বিশাল ইতিহাস তাকে বলতে হবে। এখন একটুকু হবার পর কারো তো এটা সম্পর্কে আরও বেশি জানার ইচ্ছে থাকতে পারে না? তখন আমরা তাকে একটা লিঙ্ক দেব। কার লিঙ্ক? আমাদের কোম্পানির ওয়েবসাইটের একটা লিঙ্ক, যেই লিঙ্কে বিস্তারিত বিবরণ থাকবে। বিস্তারিত বিবরণটা কেমন দেখাই, আমি একটা মোবাইল ফোনের বিস্তারিত বিবরণ দেখাই। এই যে এটার প্রাইস কত, এটার বিল্ড ইন লাইট, এটা ব্যাটারি লাইফ, কানেক্টিভিটি, ওয়েট কত, ডাইমেনশন কত, স্ক্রিন সাইজ কত, অনেক কিছু নেই এখানে। পুরা, তারপর কি বড়, এটা সেটা, মানে বিশাল একটা ইতিহাস। এখন ইতিহাসটা যদি আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের কন্টেন্টের মাঝখানে লিখি, সেটা মানুষের জন্য কি হবে, বোরিং হবে। হ্যাঁ, এখন সবাই বিস্তারিত ইতিহাস জানতে চাইবে না। যে কাস্টমার একদম কি ওটুক উপরে মোটিভেটেড, সে ওই লিঙ্কে ক্লিক করবে। এবং আমরা এখান থেকে আরও একটা জিনিস বুঝতে পারবো, যারা ওই লিঙ্কে ক্লিক করছে তারা কি, তারা ইমপ্রেসড, ঠিক আছে? তাহলে আমরা ওই কাস্টমারদেরকে আমরা ইয়াটা পাবো। হ্যাঁ, আইডিটা আমাদের কাছে চলে আসবে, আমরা কি ওদের সাথে পরবর্তীতে ফলো আপ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কটা ক্লিয়ার? তাহলে লিঙ্কটা কিসের? একটুকু পরে যারা মোটিভেটেড হবে তারা যেন আরও বিস্তারিত জানতে পারে। এখন স্বাভাবিকভাবে কেউ কি একটুকু পরে মোটিভেটেড, এখন সে মোটামুটি 80% ডিসাইড করে ফেলো যে নিবে, তখন সে কী করবে, আর একটু জানা তার আগ্রহ থাকবে, তখন সে বিস্তারিত লিঙ্কে ক্লিক করে অনেক ধীরে সুস্থে খুঁটিনাটিভাবে জিনিসগুলো সে জানবে, ঠিক আছে? লিঙ্ক। এরপর হলো কন্ট্যাক্ট। এখন একটুকু পিছনে দেখে এখন সে 100% ডিসাইডেড যে সে প্রোডাক্টটা কিনবে, তারপর সে ফোন করবে, ঠিক আছে? তো ফোনে কন্ট্যাক্টের মধ্যে আমরা যা দেবো সেটা হচ্ছে মোবাইল ফোন,
আর ওয়েবসাইট, জাস্ট এই দুইটা। কন্ট্যাক্টের মধ্যে অনেক কিছু আমরা দিতে পারবো না। আমরা দেখবো ফোন আর প্লাস ওয়েবসাইট। এখন হ্যাঁ ইমেল দিতে পারবো, বাট আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে আমরা কি ইমেল দেবো না, ঠিক আছে? প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে আমরা শুধু দুইটা জিনিসই দেখবো, একটা হচ্ছে ফোন আর একটা কি ওয়েব। এখন একটা মানুষের তো অনেকগুলো কন্ট্যাক্ট থাকতে পারে, ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল, তারপর হোয়াটসঅ্যাপ আইডি, ভাইবার আইডি, ইমো আইডি, অনেক ধরনের কন্ট্যাক্ট থাকতে পারে না? এই সবগুলো কন্ট্যাক্ট আমরা দেখবো ওয়েবসাইটে। ওয়েবসাইটের অ্যাবাউট অপশনে সবগুলো আমরা দিতে পারবো না, ঠিক আছে? তাহলে মানুষ তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার জন্য যাবে কোথায়? ফোনে। আর বিস্তারিত অন্যান্য কন্ট্যাক্টগুলো পাওয়ার জন্য যাবে কোথায়? ওয়েবসাইটে। আমি কি বুঝতে পারছি? তাহলে মানুষ ওয়েবসাইটে ক্লিক করে অন্যান্য কন্ট্যাক্টগুলো পাবে, আবার ওই ডেসক্রিপশনের ক্ষেত্রে মোর ডেসক্রিপশনে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করে আর বিশাল ডেসক্রিপশনগুলো পাবে। তাহলে আমরা ছোট্ট করে জিনিসটাকে উপস্থাপন করতেছি, হ্যাঁ। এবং মানুষ যদি আরও বিস্তারিত যারা জানতে চায় তাদের জন্য কি আমরা ব্যবস্থা রাখতেছি। যারা খুব দ্রুততম সময়ে বুঝে ফেলতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে, আবার যারা বুঝার পর অনেক ভালো মোটিভেশন হতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমরা যেটা করব, দেখেন একটা মানুষ কীভাবে ধাপে ধাপে কীভাবে আকৃষ্ট হবে। আমরা অনেক কিছু দেখি নেটে, ঠিক আছে? এখন আমরা দেখি স্কিপ করে চলে যাই। আপনি ফেসবুকের হিস্ট্রি যখন ব্রাউজ করেন, আমরা অনেক কিছু আমরা দেখি না, সব কিছুকে আমরা পড়ি না। যেটা আমাদের চোখ আটকে যায় সেটা আমরা পড়ি, ঠিক আছে? এখন চোখ কেন আটকে যায়? আটকে যাওয়ার কারণ হচ্ছে যে বিষয়টা বলতেছে সেই বিষয়টা সামথিং ইন্টারেস্টিং, আমার জন্য প্রয়োজনীয়, অথবা কোন একটা বেনিফিট আমার আছে। তখন আমি এখানে আমার চোখটা স্থির হয়ে যাই এবং আমি এটা ক্লিক করে দেখি। তাহলে প্রথমত মানুষকে অ্যাট্রাক্ট করবে কি? হেডিং। আকর্ষণীয় হেডিং হলে মানুষকে এটা অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ছবি। অনেক সময় হেডিংয়ে আকৃষ্ট করে, অনেক সময় ছবিতে আকৃষ্ট করে। ছবি এবং হেডিং মানুষকে কি করবে? প্রথমত ক্যাচ করবে, ঠিক আছে? ক্যাপটিভেট করবে এবং তার ডেসক্রিপশনটা পড়াতে বাধ্য করবে। তো মানুষ ছবি দেখলো, টাইটেল দেখলো, দেখি কি ডেসক্রিপশন পড়লো। পড়ার পর কি করবে? সে যখন মোটিভেটেড হবে তারপর সে খুব ধীরে সুস্থে মোর লিঙ্কটা দেখবে, মোর ডেসক্রিপশন পড়বে, তারপর সে কী করবে? আমাদের ওয়েবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তাহলে এইটা হচ্ছে একটা কাস্টমার যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, প্রসেস, ঠিক আছে? আচ্ছা, তো প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার সময় আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে কাস্টমার যারা অনলাইনে দেখে, যারা আপনি বই থেকে পড়ে, তারা হচ্ছে পাঠক। আর যারা মোবাইল স্ক্রিন থেকে অথবা ফেসবুক থেকে, মানে ল্যাপটপ থেকে যারা কি কোনো একটা স্ক্রিন দেখে, তারা হচ্ছে দেখক, তারা পাঠক না। দেখক, বুঝে গেল? মানে যারা শুধু দেখে, হ্যাঁ, যারা পড়ে তারা পাঠক, যারা দেখে তারা দেখক। তো আমরা যখন ফেসবুকে কোনো কিছু দেখি, আসলে আমরা পাঠ করি না, আমরা মূলত দেখে আমরা কি যত দ্রুত সম্ভব আমরা বুঝে ফেলার চেষ্টা করি। আপনি যখন বই পড়তেছেন আপনি সেখানে পাঠক। হুমায়ুন আমাদের বই পড়তেছেন, এটা 320 পৃষ্ঠা, কোনো সমস্যা নেই, ধীরে ধীরে আপনি পড়তেছেন। বাট যখন আমরা অনলাইনে কোনো কিছু পড়ি, আমরা কি ভালো করে পড়ার চেষ্টা করি না? আমরা খুব দেখে আমরা স্কিপ করে চলে যাই। আমরা আমরা সময় নিয়ে মূলত 5 সেকেন্ড, অথবা একটা জিনিস পড়বো কি পড়বো না, এই জিনিসটা আমি দেখবো কি দেখবো না, এটা নিয়ে আমরা সময় নিই মাত্র 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। তাহলে 1-2 সেকেন্ডের মধ্যে মানুষকে আপনি ক্যাপটিভেট করতে হবে। করার পর সে যখন ডেসক্রিপশনটা পড়বে, ডেসক্রিপশনটা পড়তে যদি তার অনেক টাইম লাগে, আপনি যদি অনেক বড় করে লেখেন, সেটা পড়বে না। আপনি ধরে নেবেন যে মাত্র 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে তাই সেটা পড়ে ফেলতে হবে। এখন আপনার চ্যালেঞ্জ হলো এখানে, আপনি অনেক সুন্দর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছেন। আচ্ছা, আপনি অনেক সুন্দর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছেন, কিন্তু মানুষ কি সেটা পড়তে আপনার কয়েক মিনিট লেগে গেল। কয়েক মিনিট লেগে গেলে সেই জিনিসটা মানুষ পড়বে না, অর্ধেক পড়ে মানুষ স্কিপ করে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন 5 সেকেন্ডের মধ্যে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে। 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডে যেটা অ্যাট্রাক্ট করতে হবে, টাইটেল এমনভাবে লিখতে হবে যেন 1 সেকেন্ডেই মানুষ কি এটা পড়তে পারে। 1 নাম্বার। ছবিটা তো মানুষ 1 সেকেন্ডেই পড়তে পারে, তাই না? টাইটেল ছবি 1 সেকেন্ড। তারপর ডেসক্রিপশনটা এমনভাবে লিখবেন, এখন এগুলো যদি আপনি ইতিহাস আকারে লেখেন অনেক বড় হয়ে যাবে। ডেসক্রিপশনে লিখতে হবে হেডিং অনুযায়ী। হেডিং যেমন সবগুলো গুণ সিরিয়ালি, যেমন আমার ব্যাটারি ভালো, আমাদের ব্যাটারিটা এত এম্পিয়ার, এত 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 অনেক লম্বা করে আমি লিখতে পারি, হ্যাঁ, কিন্তু প্রথমে হেডিংটা লিখবেন, হ্যাঁ, যে বিগ ব্যাটারি এটা যেভাবে লিখবেন,
কোলন দিয়ে তারপর কি আপনি লেখেন 1 নাম্বার। 2 নাম্বার লেটেস্ট ডিজাইন, লেখেন, অনেকগুলো লেখেন, কোনো সমস্যা নেই, স্পেস দেন। 3 নাম্বার হচ্ছে গরিলা গ্লাস, কোলন, অনেকগুলো লেখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে মানুষকে যখন আপনি ডেসক্রিপশন লিখবেন অনেক বড় বড় লিখবেন কিন্তু পয়েন্ট দিয়ে। হ্যাঁ, তাহলে মানুষ পয়েন্টগুলো পড়তে সময় নেবে কতক্ষণ? বড়জোর 3 সেকেন্ড। আমি কি বুঝতে পারছি? 3 সেকেন্ডে মানুষ পয়েন্টগুলো যেন পড়ে ফেলতে পারে। এখন বিশাল আকারের একটা ডেসক্রিপশন মানুষকে যেন আমরা সেটা পড়তে দিই, মানুষ এক লাইন করে পড়বে, একটু করে পড়ার পর বিরক্ত লাগবে, যা পড়বই না। কারণ মোবাইল স্ক্রিন থেকে পড়তে মানুষের অসুবিধা হয়, ল্যাপটপ থেকে পড়তেও অসুবিধা হয়, মোবাইল স্ক্রিন থেকে তো আরও বেশি অসুবিধা। ঠিক আছে? তখন মানুষ অত কষ্ট করে পড়বে না। হ্যাঁ, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কী করতে হবে? মানুষ যেন 3 সেকেন্ডের জন্য বুঝে ফেলতে পারে, সেটার জন্য কি ডেসক্রিপশনে লিখতে হবে মাত্র 3 সেকেন্ড। ঠিক আছে? তাহলে 3 সেকেন্ডে বোঝার পর যদি সে আগ্রহী হয়, এবার সে কি ধীরে সুস্থে বাকি ডেসক্রিপশনটা পড়বে। হ্যাঁ, রাইট। আমি কি বুঝতে পারছি? ধীরে সুস্থে সে বাকি ডেসক্রিপশনগুলো পড়বে, তখন সে সুস্থির এবং অনেক মনোযোগ দিয়ে সে দেখবে, যদি আমরা পয়েন্ট দিয়ে তাকে আকৃষ্ট করতে পারি। তাহলে আমরা এই ডেসক্রিপশনের জন্য কয় সেকেন্ড? টাইটেলের জন্য 1 সেকেন্ড, ডেসক্রিপশনের জন্য 3 সেকেন্ড, 4 সেকেন্ড। হ্যাঁ, তারপর সে একদম নিচে যাবে যে এটা কোন কোম্পানির প্রোডাক্ট, অথবা লিঙ্কটা কি, হ্যাঁ, অথবা এটা রিলায়েবল লিঙ্ক নাকি অন্য কোনো লিঙ্ক, এটা দেখার জন্য সে সময় নেবে কি আর 1 সেকেন্ড অন্য বিষয়গুলো দেখার জন্য। তাহলে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে যখন আমরা তাকে ক্যাপটিভেট করতে পারবো, তারপর সে সুস্থির হবে, তারপর সে কি ওই ডেসক্রিপশনের বাকি ইয়াগুলো পড়বে। ডেসক্রিপশনের সে প্রথমে বললো বিগ ব্যাটারি 3 সেকেন্ডের মধ্যে, তারপর সে সুস্থির হবে, তারপর সে 5 মিনিট 10 মিনিট সে কি আনলিমিটেড সে সময় নিতে পারবে। তখন সে বুঝতে পারবে যে এটা তার জন্য দরকার, এবং এখানে সে কি যতক্ষণ সময় দেয় কোনো সমস্যা নেই, খুব ধীরে সুস্থে সে কি ধীরে ধীরে জিনিসটা পড়বে। ঠিক আছে? তাহলে আমাদের চ্যালেঞ্জ হলো কোথায়? আমরা 5 সেকেন্ডের মধ্যেই তাকে কি এটা পড়ে ফেলবো, পুরোটা পড়ে ফেলবো। হ্যাঁ, মানে সারমর্মটা তাকে আমরা বুঝাই ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, সারমর্মটা আমরা তাকে বুঝালাম, বুঝানোর পরে সে যখন স্থির হবে তখন সে ডেসক্রিপশন পড়বে। ধরুন সে 2 মিনিট বা 3 মিনিট সময় নিয়ে সে ডেসক্রিপশন পড়লো, সে ডেসক্রিপশন পড়ে পুরোপুরি সে মোটিভেটেড, এখন সে আরও জানতে চাই, তখন সে লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে কি আরও সে পরিপূর্ণভাবে বুঝবে। আচ্ছা, বুঝার পরে তারপর সে কি, এবং লিঙ্ক পর্যন্ত যারা যারা যাবে আপনি ধরে নিতে পারেন যে তারা কি 90%ই তারা অর্ডার করবে, কারণ লিঙ্ক পর্যন্ত যারা যারা গেছে এটার পিছনে সে কমপক্ষে 10 মিনিট সময় দিচ্ছে। তো 10 মিনিট সময় দেওয়া মানে কি সে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে আগ্রহী। হ্যাঁ, এবং আপনি যদি তারা যদি ইনস্ট্যান্ট আপনার সাথে কল নাও করে, এবং আপনি যদি অনলাইনে যদি একটা ব্যবস্থা রাখেন, অনলাইনে যদি কোনো একটা ব্যবস্থা রাখেন যে যারা আপনার ওই বিশেষ পেজটা যারা ব্রাউজ করবে তাদের কি আইডিটা আপনার কাছে চলে আসবে, তাদের ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে চলে আসবে, সেটা অনলাইনে সেটা সিস্টেম করা যায়, আমি আপনাদেরকে দেখাবো। অথবা তাদেরকে যদি কোনো একটা অফার দেওয়া হয় যে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে লিখুন, লিখলে আপনি 5% আপনি ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? বাস তারা তাদের ফোন নাম্বারটা লিখে ইয়া করবে, তখন কি তখন কোম্পানি থেকে তাদের সাথে যোগাযোগ করা হবে। ওইরকম 100 জন কাস্টমার, তার মানে কি তারা ওই বিশেষ পেজ পর্যন্ত পড়ছে, লিঙ্ক পর্যন্ত পড়ছে, তারা কোম্পানি কি কাস্টমার প্রোডাক্টটা নিবে অনেকটা শিওর। তখন কোম্পানি অথরিটি তাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে তাদেরকে মোটিভেট করা যাবে। আমি কি বুঝতে পারছি? মানে অনলাইনে বিক্রির কৌশলটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আচ্ছা, আর কন্ট্যাক্টের ক্ষেত্রে আগে একটা বিষয় ছিল যে ল্যান্ড ফোন থাকলে মানুষ বিলিভ করতো, ল্যান্ড ফোন না থাকলে অনেকে বিলিভ করতো না। বাট বর্তমানে সেই সময়টা আর নাই। বর্তমানে ল্যান্ড ফোন থাকলে মানুষ বিলিভ করে না। ঠিক আছে? বিলিভ করে না কেন? কারণ এইখানে আমি ল্যান্ড ফোন দেবো, কে না কে ধরবে, আবার ফোনটা রিসিভ হবে কি হবে না, হ্যাঁ, আবার টাকা বেশি কাটে কি কাটে না, এটা নিয়ে আমরা অনেক টেনশনে থাকি। তো ল্যান্ড ফোনে মানুষ ফোন দেয় না। আমাদের যে হটলাইনগুলো থাকবে, কয়েকটা হটলাইন থাকবে, সবগুলো কি থাকবে মোবাইল নাম্বার। ঠিক আছে? কোনো ল্যান্ড নাম্বার থাকবে না। আর মোবাইল নাম্বার লেখার সময় আমরা যেটা লাগবো, আমরা 880 দিয়ে লাগবো, কান্ট্রি কোড সহ। হ্যাঁ, কান্ট্রি কোড সহ লাগলে, কারণ আমরা যে কাজটা করতেছি সেই কাজটা কার জন্য? শুধু দেশের জন্য নাকি সারা ওয়ার্ল্ডের জন্য? সারা ওয়ার্ল্ডের জন্য, তাই না? মনে করেন আমরা কোনো একটা গেঞ্জির বিজ্ঞাপন দিচ্ছি, বাংলাদেশে হবে, এটা বাংলাদেশ থেকে যে কেউ কিনতে পারে, সিলেট থেকে, বরিশাল থেকে, যে কোনো জায়গা থেকে কিনতে পারে। আবার কোনো একজন আত্মীয় কি আছে কাতারে অথবা সৌদি আরবে, তাহলে সৌদি আরব থেকে উনি ওনার প্রিয়জনের কাছে একটা গিফট পাঠাবে। হ্যাঁ, উনি সরাসরি এখান থেকে কিনতে পারবে না। ঠিক আছে? আবার বিদেশে কোনো একটা আমেরিকার কোনো একটা শপিং মল, সেও প্রোডাক্টটা কি
বড় আকারে অর্ডার দিতে পারে। হ্যাঁ, তার জন্য কি রাখতে হবে? কান্ট্রি কোড তো সবার তো জানা থাকে না। তো ফোন যখন আমরা আমরা লিখবো, আমরা কান্ট্রি কোড সহ লিখবো। হ্যাঁ, +88। আর ওয়েবসাইট তো ওয়েবসাইট লিখবে। এটুকু বুঝে গেল। আমি যতটুকু বললাম, একটা একটা প্রোডাক্টকে ইন্টারনেটে কী করা, তুলে ধরা, সে কৌশলগুলো আমি দেখালাম। আচ্ছা, এখন আমি যে কোনো একটা ওয়েবসাইটে যদি এটা দিই, এটা গুগল সার্চে আসার ব্যবস্থা আমরা করব। এখন আমরা আমাদের এই ইয়াটাতে কিওয়ার্ড সেট করব, কিওয়ার্ড সেটিং। আমরা কিওয়ার্ড সেটিং করব। কিওয়ার্ড সেটিং করলে কি হবে? মনে করেন সেটিং না করলে কি হবে? আমরা যদি একটুকু লিখে যদি আমরা ইয়াতে দিয়ে দিই, কোথায়, কোন একটা পেজে যদি দিয়ে দিই, ফেসবুকে দিই অথবা ওয়েবসাইটে দিই, যে কোনো একটা পেজে যদি দিই, শুধুমাত্র ওই পেজে যারা আছে তারাই দেখবে, ওই ফেসবুকের যারা মেম্বার তারাই দেখবে, অথবা ওই ওয়েবসাইট যারা ভিজিট করে তারাই দেখবে। এটা ব্যাপক আকারে ছড়াবে না, গুগল সার্চ এটাকে দেখাবে না। বাট আমরা যদি এটার মধ্যে কিওয়ার্ড সেট করে দিই, তাহলে হবে কি, গুগলে ওই রকম প্রোডাক্ট লিখে যদি কেউ সার্চ করে, মানুষ কি এটা গুগল সার্চে চলে আসবে। আর গুগল সার্চে চলে আসা মানে 95% কাস্টমার আসবে গুগল সার্চ থেকে। আপনি কি বুঝতে পারছেন? তো কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন যদি আমরা নর্মালি প্রিন্টিংয়ের জন্য করি, আমাদের কিওয়ার্ড সেট করতে হবে না। বাট যদি আমরা অনলাইনে প্রচারের জন্য করি, তাহলে আমরা এনশিওর হব যে এটা গুগলে ভিজিবল হবে, গুগল সার্চে ভিজিবল হবে। গুগল সার্চে কীরকম ভিজিবল? মানুষ যে কেউ যদি দেখে যে লেটেস্ট ডিজাইন শার্ট ইন চিটাগং, হ্যাঁ, তাহলে আমার ইয়া করা শার্টটা চলে আসবে। তাহলে কি, হ্যাঁ, আবুল শার্ট কিওয়ার্ড হলো কি, লেটেস্ট ডিজাইন শার্ট। তাহলে এই লেটেস্ট ডিজাইন শার্ট কিওয়ার্ডটা আমি এখানে আমার প্রোডাক্ট ডেসক্রিপশনে সেট করব। ঠিক আছে? আচ্ছা, তো এই কিওয়ার্ড সেটিংস আমি কীভাবে করব? মানে আমি প্রথমে ডিসাইড করবো যে মানুষ কী কী লিখে সার্চ করতে পারে। আমি শার্ট বিক্রি করব, মানুষ কী কী লিখে সার্চ করতে পারে? লেটেস্ট ডিজাইন শার্ট, কোয়ালিটি শার্ট, হ্যাঁ, লেটেস্ট ডিজাইন শার্ট ইন চিটাগং, কোয়ালিটি শার্ট ইন চিটাগং, তারপরে বেস্ট শার্ট ইন চিটাগং, তাই না? এরকম স্টাইলিশ শার্ট ইন চিটাগং। এভাবে আমি 10টা কিওয়ার্ড গেস করলাম মনে করেন। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে ভালো কিওয়ার্ড যেটা, আমি যেটা নিয়ে অনেক বেশি পরিমাণে মানুষ সার্চ করতে পারে, সেরকম একটা কিওয়ার্ডকে আমি টাইটেলে সেট করব একবার। টাইটেলে একবার, ইমেজের নিচে, প্রত্যেকটা ইমেজের নিচে কিওয়ার্ডটা সেট করব। আমি দেখাবো। হ্যাঁ, প্রত্যেকটা ইমেজ ক্যাপশনে দেওয়া যায়। অথবা আপনি কম্পিউটারে যখন সেভ করবেন, ওটা কম্পিউটারে ওই নামেই সেভ করবেন। তাহলে ওই নাম যখন আপনি আপলোড করবেন, ফেসবুক যখন খুঁজবে তখন কি সে ওই নামেই খুঁজবে, ছবির সাথে কোন নামটা দেওয়া আছে। আর ওয়েবসাইটে দিলে তো ওইটা ক্যাপশন লেখা যাবেই। আচ্ছা, আর ডেসক্রিপশনের 2 থেকে 3 বার লিঙ্কে কোনো কিওয়ার্ড লাগবে না। তাহলে কিওয়ার্ড কোথায় রাখবে? টাইটেল, ইমেজে, ডেসক্রিপশনে। হ্যাঁ, ক্লিয়ার? এবং কিওয়ার্ডটা আমরা কীভাবে লিখবো? টাইটেলের সাথে মিলে যায়। মনে করেন আমাদের কিওয়ার্ড হলো বেস্ট কোয়ালিটি শার্ট, তাই না, ইন চিটাগং। বাট আমাদের প্রধান গুণটা হলো সুতির শার্ট, আরামদায়ক সুতির শার্ট। আমরা প্রথমে টাইটেলটা লিখলাম এভাবে যে আরামদায়ক সুতির শার্ট, তাই না? এখন হ্যাঁ, আমি একটু দেখাই। আমাদের টাইটেলটা হলো আচ্ছা, আমাদের টাইটেল লেটেস্ট ডিজাইনের আরামদায়ক সুতির শার্ট। এটা ছিল কি আমাদের টাইটেল। হ্যাঁ, এখন এই টাইটেলের সাথে আমরা কি যোগ করব? কিওয়ার্ড যোগ করব। আমাদের কিওয়ার্ড কি? না, আমাদের কিওয়ার্ড কি? কোয়ালিটি শার্ট ইন চিটাগং, তাই না? কোয়ালিটি শার্ট ইন চিটাগং। তাহলে লেটেস্ট ডিজাইনের, তাহলে কোয়ালিটি, তাহলে আমাদের দেখেন কোয়ালিটি শার্ট ইন চিটাগং, কোয়ালিটি শার্ট
চিটাগাং। তাহলে 60 শব্দটা এখানে আছে, আর দেওয়া লাগবে না, ঠিক আছে। তারপর চিটাগাং শব্দটা নাই, তাই না? তাহলে আমরা এখানে চট্টগ্রামে এখানে লিখি। দেখেন, হ্যাঁ, চট্টগ্রাম সহ একটু পরে বলতেছি, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে, ঠিক আছে। চট্টগ্রামটা এখানে নিয়ে আসলাম। তারপর কি আছে? কোয়ালিটি, হ্যাঁ, লেটেস্ট ডিজাইনের। তাহলে আমরা লেটেস্ট ডিজাইনের পরিবর্তে আমরা কোয়ালিটিতে দিয়ে দিই, তাই না? লেটেস্ট কোয়ালিটি, লেটেস্ট তো কোয়ালিটি হয় না, লেটেস্ট ডিজাইন হয়। তাহলে আমরা দিতে পারি হাই কোয়ালিটি, ঠিক আছে। তাহলে আমরা যে কিওয়ার্ডটা নেব সেই কিওয়ার্ডটা যখন আমরা সেট করব, একসাথে শব্দটাকে আমরা হয়তো নাও লিখতে পারি, লেখার মতো স্কোপ তো থাকতে হবে, কারণ টাইটেলে আমাদের শব্দ কম, স্কোপটা কম, তাই না? তো সেই জন্য আমরা যদি একসাথে কোয়ালিটি শার্ট যেরকম লিখতে যাই, আমাদের হয়তো ওই জিনিসটা মিলবে না, মিলে আসবে না, হ্যাঁ। তো যেহেতু আমাদের শার্ট আগে থেকে এখানে লেখা আছে, সুতরাং শার্ট লেখা আছে, শার্টটা বাদ। এখন আমরা বাকি চিন্তা করবো কি, এই শব্দটাকে কীভাবে খাওয়াবো, এই শব্দটাকে কীভাবে খাওয়াবো, হ্যাঁ। মানে আমাদের এই শব্দগুলো আমরা একটা প্রথমে, একটা শুরুতে, একটা মাঝখানে দিলে কোনো সমস্যা নেই। আমি কি বুঝতে পারছি? মানে এই কিওয়ার্ডটা যদি আমরা এভাবে সেট করে দিই, এভাবে টাইটেলে সেট করব, ডেসক্রিপশনে সেট করব, আর প্রত্যেকটা ইমেজের নিচে ইমেজের নামে কি ক্যাপশন আকারে দেবো, হ্যাঁ, নাম হিসেবে, ঠিক আছে। ব্যাস, তাহলে আমাদের একটা পরিপূর্ণ একটা প্রোডাক্ট ডেসক্রিপশন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা শিখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আপনি যদি ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, আমি আজকে যেটুকু দেখাইলাম শুধু কন্টেন্ট, আমরা সবগুলোই কন্টেন্ট, ওয়েবে যে কোনো কিছু লেখলেই সেটা কন্টেন্ট। বাট আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা। এখন এই প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা শিখে আমি ক্লাসে যা যা বললাম, আপনি এগুলোর সাথে যদি এগুলোকে মিলান, দেখবেন কি অনেক কিছু এখানে গেপিং আছে, অনেক কিছু ওরা অনেক সুন্দরভাবে লিখতে পারতো, কিন্তু লেখে নেই। টাইটেলটা এখানে সুন্দরভাবে হয় নাই, বিবরণটা হয় নাই, এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই, তাই না? অনেক কিছু এখানে অ্যাবসেন্ট। আবার যতটুকু আছে ওটুকুই পরিপূর্ণ না, ঠিক আছে। তো এখন আপনি যদি শুধুমাত্র আজকের ক্লাসটা ফলো করে এটাকে আরও কয়েকবার রিভিউ করে যদি শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করা শিখেন, তাহলে আপনি কী করতে পারবেন? আপনি প্রথমত যারা এই যে বাংলাদেশের যতগুলো মার্কেট প্লেস আছে, যতগুলো অনলাইন শপিং আছে, একদম বিখ্যাত অনলাইন শপিং, ওদের এখানে আপনি খুব ভালো স্যালারিতে আপনি চাকরি করতে পারবেন। কারণ তাদের এখানে এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা যারা লেখছে, এটা তো কোম্পানির মালিক নিজে লেখে নাই, কোনো একজন এমপ্লয়ি লেখছে। এখন যে এমপ্লয়ি লেখছে, সে এমপ্লয়ির জানার পরেই আমরা বুঝতে পারতেছি, সে এমপ্লয়ির কোয়ালিটি আমরা বুঝতে পারতেছি। এখন আপনি যদি লেখেন, আপনার এটা কোয়ালিটি অনেক বেশি বেটার হবে না? যে এমপ্লয়ি এটা লেখছে, সে অনেকটা দায়সারাভাবে লেখছে, তাই না? এবং সে বিস্তারিত জানা না বলেই সে কীভাবে লেখছে, হ্যাঁ। তো এই জিনিসটা যদি দেখে, এই জিনিসটা যদি 100 জন মানুষ দেখে, একজন বা দুইজন বড়জন কি একটা বা দুইটা সেল হতে পারে, হ্যাঁ। কিন্তু আপনি যেটা লিখবেন সেটা 80 জন মানুষ কি সেটা বাই করবে। এবং যারা ইনস্ট্যান্টলি বাই করবে না, তাদের মধ্যে কি একটা জিনিস থাকবে, যে আমাকে ওটা একটা কিউরিওসিটি থাকবে। তাদেরকে যদি আপনি বুঝাতে পারেন যে এটা না পেলে তার জীবনটা অর্থহীন, তাহলে সে কিনবেই, হ্যাঁ। অথবা সে না কিনলেও অন্যজনকে বলবে, অথবা আড্ডার মধ্যে সে ওই জিনিসটা বলবে, হ্যাঁ, যে ওই রকম একটা জিনিস দেখছি ফাটাফাটি খুব ভালো, এ বলবে না, ঠিক আছে। তো যে কোনো একটা বিষয় যদি মানুষকে আমরা ইমপ্রেস করতে পারি, হয়তো সে কিনবে, অথবা সে অন্যকে কিনতে উদ্বুদ্ধ করবে, হ্যাঁ, অথবা কি যে কোনো না কোনোভাবে সে কি এটা রিয়েক্ট করবে, অথবা সে প্রচার করবে তার ইয়ার কাছে, বন্ধুদের কাছে। তো শুধু যদি এটা করেন, আপনি বাংলাদেশের যতগুলা অনলাইন শপ আছে, হ্যাঁ, এরকম 100টার উপরে আছে সব, আপনি অনলাইন সবগুলো নেটে পাবেন। তাদের কন্ট্যাক্টে যাবেন, তাদের সাথে যোগাযোগ করলে যদি আপনি বলেন যে দেখো আমি কি তোমাদের এই প্রোডাক্ট ডেসক্রিপশন যেগুলো লেখা আছে, এগুলোর চেয়ে বেটার ডেসক্রিপশন আমি লিখতে পারবো, প্রয়োজনে আপনি কয়েকটার সাথে কয়েকটা দেখবেন, ওদেরটা রাখবেন, হ্যাঁ। মানে আমি আসার আগে এরকম, আর আমি আসার পরে কি এরকম, ওই যে খাওয়ার পূর্বে সাবনের পরে কিছু ছবি আছে না? তো খাওয়ার আপনি মানে আপনার এক্সিস্টিং, হ্যাঁ, একজন আপনার এক্সিস্টিং এমপ্লয়ি লেখছে এইভাবে, কিন্তু আপনি যখন কোম্পানিতে অ্যাপয়েন্ট হচ্ছেন,
আপনি লিখতেছেন কীভাবে, ওইভাবে। তো কোম্পানি অথরিটি যখন দেখবে যে আপনারটা অনেক বেশি ইমপ্রেস হবে মানুষ, তাই না, তখন কোম্পানি আপনাকে প্রিফার করবে না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আপনার কোয়ালিটি আপনাকে দেখাতে হবে। আপনি এরকম কিছু ডেসক্রিপশন লিখে তাদের চেয়ে বেটার ডেসক্রিপশনগুলো যখন আপনি দেখাবেন, পাশাপাশি যখন দেখাবেন প্রিন্ট করে, যে দেখেন এটা আপনার এখন বর্তমান অবস্থা, আর এটা হচ্ছে কি আমি এভাবে করতে পারবো, এখন এভাবে করলে কি হবে, আপনার কাস্টমার এই হবে সেই হবে, হ্যাঁ, তখন আপনি খুব ভালো স্যালারিতে ভালো একটা ইয়াতে আপনি কি জব পাবেন। এখন জব পাওয়ার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সিভি নিয়ে রিকোয়েস্ট করা, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কী করা, সাবলীলভাবে যাওয়া, ঠিক আছে। তো সিভি নিয়ে যদি বলেন যে দয়া করে আমাকে একটা জব দেন, যতই বলুন না কেন কেউ জব দিবে না, বলবে কি আগামী পরশু দিন আসো, বলবে না, জব কেউ কেউ দিবে না, কেউ আসলে জব দিতে চায় না, সবাই কাজ করাতে চায়, হ্যাঁ, তো কাজ করাতে চায় কিন্তু কেউ কি জব দিতে চায় না, হ্যাঁ। এখন জব দিলে তো কোম্পানির লস, জব দেওয়া মানে হচ্ছে কোম্পানির খরচ, কোনো কোম্পানি খরচ করতে চায় না, কোনো কোম্পানি খরচ করে কেন, জব দেয় কেন না পারতে, কারণ তাকে দিয়ে হচ্ছে না বলেই সে দেয়। এবং কোম্পানি স্কোপ পাইলে কী করে, স্কোপ পাইলে সে কর্মী ছাঁটাই করে, ঠিক আছে। কোনো কোম্পানি কি জব দিতে চায় না, কিন্তু কোম্পানি কাজ চাই। এখন আমরা যদি কোম্পানিকে দেখাইতে পারি যে দেখো তোমার এই বর্তমান অবস্থা এটা, আমি যদি জয়েন করি তোমাকে আমি এটা এটা করে দিতে পারবো, তুমি এখন প্রফিট করে 1 টাকা, আমি যদি জয়েন করি তোমাকে আমি 5 টাকা প্রফিট করে দিতে পারবো, 5 গুণ প্রফিট করে দিতে পারবো, তখন কোম্পানি যদি আপনার গুরুত্বটা বুঝে, তখন কি কোম্পানি আপনার সাথে বিজনেস করবে, মানে আপনাকে কোম্পানির দরকার সেটা কোম্পানি ফিল করবে। আর সেটা যখন কোম্পানি ফিল করবে তখন কি আপনি কোম্পানির পিছনে ঘুরবেন নাকি কোম্পানি আপনার পিছনে ঘুরবে, হ্যাঁ। এরপরে আপনি যদি বলেন যে আমি কি ক্লাসে বৃত্তি পাইনি, কোনো সমস্যা আছে, 3 বারে মেট্রিক পাস করছি, কোনো সমস্যা আছে, কোনো কিছু কি কোম্পানি আর দেখবে, হ্যাঁ, তার এডুকেশন কোয়ালিফিকেশন এটা ছাড়া কিছুই আর দেখবে না, হ্যাঁ, কি দেখবে সে কাজ পারে, তাকে দিয়ে কাজ হবে, বাট কোম্পানি হ্যাপি। আমি কি বুঝতে পারছি। তো চাকরি পাওয়ার জন্য সিভি নিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা এটা লিখে ইয়া করা, এটা একদম বোগাস। আসলে এডুকেশন কোয়ালিফিকেশন দেখে কেউ চাকরি দেয় না, যেই কোম্পানি চাকরি দেখ না কেন সেই কোম্পানি আপনাকে চাকরি দেওয়ার আগে 100% কনফার্ম হতে চাই যে আপনি কাজটা করতে পারবেন 100%। কিন্তু প্রাথমিক অবস্থায় এন্ট্রি লেভেলে এই জিনিসটা বোঝা যায় না, কারণ যে যে কাজটা নিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করতেছে ওই কাজ সম্পর্কে কি সে কিছু বুঝে না। ব্যাংকে অ্যাপ্লাই করতেছে, এখন ব্যাংকিং নিয়ে কেউ জানে না, সবাই এমবিএ পাস, সবাই গ্র্যাজুয়েট, কিন্তু ব্যাংকিং নিয়ে কি কেউ জানে না। তো কোম্পানি এখানে ডিসাইড করতে পারতেছে না যে কে ব্যাংকিংয়ের জন্য ভালো হবে। তখন কোম্পানি কী করে, রেজাল্ট দেখার পর একটা নির্দিষ্ট জনকে পরীক্ষা দিতে দেয়। তো কোম্পানি ডিসাইড করে যে যারা ভালো স্টুডেন্ট, যারা পড়ালেখায় ভালো, তারা কি ভালো এমপ্লয়ি হতে পারে। এটা জাস্ট একটা অনুমান, কিন্তু অনুমানটা তো অনেক ক্ষেত্রে মিথ্যা হয়। অনুমানটা 50% ক্ষেত্রে সঠিক হতে পারে, বাকি 50% দেখা যায় কি অনেক ভালো স্টুডেন্ট ছিল কিন্তু সে জব ক্ষেত্রে কি করতে পারতেছে না, সাইন করতে পারতেছে না, হ্যাঁ। আবার উল্টাটা হয় না, হ্যাঁ, যে অনেক খারাপ স্টুডেন্ট বাট জব লেভেলে সে যখন গেল সে কি বিশাল এক্সপার্ট। আমি কি বুঝতে পারছি। তো বিষয়টা হলো কোম্পানিকে যদি আপনি অভিভেদ যান, হ্যাঁ, যে আপনি তাদের জন্য করে দিতে পারবেন, হ্যাঁ, এভাবে যদি নিজেকে উপস্থাপন করেন আপনার জবের কোথাও কোনো অভাব হবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি। তো আপনার কেরিয়ারের জন্য যদি আপনি বাংলাদেশের কেরিয়ার চান, শুধু আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা করে যদি আপনি বাংলাদেশের অনেকগুলা 100টার উপরে আপনি কী পাবেন, এই অনেক বড় বড় যেমন আজকের ডিল.com, দারাজ.com, প্রিয়.com অনেকগুলো আছে না আমার ইয়াথা অনলাইন শপিং, ওদের কাছে যেতে পারে, ওদের এখানে ভালো স্যালারিতে আপনি জব করতে পারবেন। নাম্বার 1, অনেকগুলো ফেসবুক গ্রুপ পাবেন, অনেকগুলো ফেসবুক পেজ পাবেন যারা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, পাবেন না, হ্যাঁ, যেমন ডায়মন্ড ওয়ার্ল্ড, তারপর কি আপনি পার্সোনা, হ্যাঁ, সবার জন্য কন্টেন্ট লেখা যাবে না, আচ্ছা এরকম আপনি কয়েক হাজার পাবেন, ঠিক আছে। আর লাখ লাখ কোম্পানি পাবেন যারা কি যাদের ফেসবুক আছে, ওয়েবসাইটও আছে, ফেসবুকের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টগুলোকে তুলে ধরে, ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টগুলোকে তুলে ধরে, হ্যাঁ। তো এই আপনি শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা যদি শিখেন তাহলে আপনার চাকরির অপরচুনিটি কতটুকু আছে, আনুমানিক কত লাখ, বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানিতে কি আপনার চাকরির অপরচুনিটি আছে। আমি কি বুঝতে পারছি। তো আপনি যদি কোম্পানিতে চাকরি চাইতে যান কোম্পানি চাকরি দিবে না, হ্যাঁ। আপনি যদি কোম্পানিকে হেল্প করতে যান, যে আপনি আপনার এপিয়ারেন্সটা হবে এমন যে আমি আসছি তোমাকে উদ্ধার করতে, তোমাকে হেল্প করতে, তোমার থেকে আমি চাইতে আসিনি, দিবেন কে, দিবেন তো আপনি। আমি কি বুঝতে পারছি। আপনি যখন কোনো একটা কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন, হ্যাঁ, আপনার এপিয়ারেন্স যদি এরকম হয় যে দয়া করে আমাকে একটা চাকরি দেন, আপনি চাইতে আসছেন, হ্যাঁ, তাহলে আপনাকে আন্ডার এস্টিমেট করবে। আর আপনার এপিয়ারেন্স যদি এমন হয় যে আপনি যাচ্ছেন দিতে, চাইতে না, হ্যাঁ, তখন কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে না। তখন স্যালারি বলেন,
আপনার সাথে কি ডিলিংস বলুন সব কিছু হবে কি অন্যরকম। ঠিক আছে, তাহলে আপনারা যখন কোনো কোম্পানিতে যাবেন কি জন্য যাবেন? নিতে না দিতে? দিতে যাবেন। ঠিক আছে, আর যদি কাজ দিয়ে যদি তাকে যদি হেভি করতে পারেন, সে 100% চাইবে কি আপনাকে না ছাড়তে। আপনাকে কীভাবে ম্যানেজ করা যায়, কী দিলে আপনি খুশি হবেন, কীভাবে আপনাকে কি সে করে রাখবে, আপনি একটা অ্যাসেট ছেড়ে যদি সে বুঝতে পারে, ওটুকু বুঝে দেওয়া পর্যন্ত আপনার কাজ। এরপর কোম্পানি আপনার পিছু ঘুরবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারবো, প্রথমত বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে যদি 10 লাখ কোম্পানি হয়, 10 লাখ কোম্পানিতে কি এই কাজের অপরচুনিটি আছে। হ্যাঁ, এরপরে যে আপনি আন্তর্জাতিকভাবে কাজটা চান, মার্কেট প্লেসে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এটা লিখে যদি আপনি আপওয়ার্কে সার্চ দেন, অনেক কাজ। আপনি যদি ফাইবারে সার্চ করেন, অনেক কাজ। ঠিক আছে, যে কোনো মার্কেট প্লেসে এটা নিয়ে কাজ আছে। ঠিক আছে, আবার সরাসরি যদি বিদেশি কোনো কোম্পানির সাথে করতে চান, সেটাও কাজ আছে। হ্যাঁ, বাংলাদেশে যদি আপনি ইউনিলিভারের সাথে করতে চান, তাও কাজ আছে। আবার বড় কোনো মাল্টিনেশনাল কোম্পানির সাথে করতে চান, তাও কি এই কাজে প্রচুর অ্যাভেলেবেল কাজটা। এবং এই কাজটা করার জন্য আপনার কী লাগবে? জাস্ট এই একটা ক্লাসে যথেষ্ট। আর বাকি আপনার কী লাগবে? আপনি ভালো গ্রাফিক ডিজাইন আপনাকে কি শিখতে হবে। গ্রাফিক মানে যে গ্রাফিকগুলো দেবেন খুব ভালো মানের গ্রাফিক যেন হয়। অ্যানিমেশন যেগুলো তৈরি করবেন খুব ভালো মানের অ্যানিমেশন। তারপর ওয়েবসাইট তৈরি করবেন, তারপর ইংলিশে একটু চর্চা করবেন, ব্যাস আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। বাট আজকে যেগুলো বললাম এগুলো হচ্ছে কৌশলটা, মূল কৌশলটা কীভাবে আমরা একটা জিনিসকে উপস্থাপন করব। ঠিক আছে, আর কোনো কোম্পানি যদি আপনাকে বোর্ডে বসাই, যদি বলে যে ঠিক আছে আপনি কেমনে আমাদের জন্য কাজ করবেন একটু বলেন শুনি, তো আপনি যদি একটু তাদেরকে বয়ান দেন, 10 মিনিট মোটামুটি একটু বয়ান দেন, এই প্রোডাক্ট ডেসক্রিপশন টাইটেলটা এভাবে লাগবে, এভাবে লাগলে মানুষ এভাবে ইমপ্রেস হবে। হ্যাঁ, এখানে কিওয়ার্ড সেট করবো, এই ছবিতে ফোকাসিং পয়েন্ট সিলেক্ট করবো, এখানে কি সেলিং পয়েন্টে দেবো। এগুলো শুনে তো মোটামুটি কোম্পানি বুঝতে পারে যে না, তাকে দিয়ে কিছু একটা হবে। কোম্পানি বুঝতে পারবে না। তো আপনি দেশের মধ্যে চাকরি করতে পারবেন, দেশের বাইরে চাকরি করতে পারবেন, অনেক অনেক জায়গায় কি এই জবের অপরচুনিটি আছে। হ্যাঁ, তো আমরা কাজটা শিখলাম ফেসবুকের জন্য, বাট ফেসবুকের বাইরে ওয়েবসাইটের জন্য কি সেম। ফেসবুকের জন্য আমরা যেভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতেছি, সেম জিনিসটাকে আমরা ওয়েবসাইটে পোস্টিং করতে পারবো। হ্যাঁ, যে কোনো আবার সেম জিনিসটা প্রিন্ট করেও কী করা যাবে, বুকলেট তৈরি করা যাবে, ব্রুশিয়ার তৈরি করা যাবে। তৈরি করা যাবে না? সেম জিনিস। ঠিক আছে, শুধুমাত্র প্রিন্টিং যদি হয় তখন কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন নয়। আর যদি আমরা অনলাইনে দিই তাহলে আমরা কিওয়ার্ড দিয়ে আমরা দেবো। এটুকু বুঝে গেল? আমি যেটুকু বলছি এটুকু ক্লিয়ার? আমি কি প্রোডাক্ট ডেসক্রিপশন বুঝাতে পারছি? একটা জিনিসটা অনলাইনে কীভাবে, হ্যাঁ কোম্পানি, প্রোডাক্ট মানে কোম্পানি। ঠিক আছে, আর আমরা ইনফরমেশন যেটা লাগবে ওটা তো কোম্পানি না, ওটা কি আর্টিকেল রাইটিং। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা আগামী ক্লাসে শিখবো, আমরা শিখবো, আমাদের আজ 2টা ক্লাস হবে। আমরা আগামী ক্লাসে শিখবো এটা আর্টিকেল তৈরি করা, ইনফরমেশন পেজের জন্য আর্টিকেল তৈরি করা। এটা নিয়ে আমাদের আগামী ক্লাসটা হবে। আর এর পরের ক্লাসটা হবে অপটিমাইজেশন নিয়ে। এটা আমাদের একটা ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, আর 2টা আমাদের ক্লাস হবে। তো আমরা আজকে শিখলাম একটা প্রোডাক্টকে আমরা কীভাবে উপস্থাপন করব, আর আগামী ক্লাস আমরা শিখবো একটা নন প্রোডাক্ট মানে কোনো একটা ইনফরমেশনকে আমরা কীভাবে উপস্থাপন করব। দাঁতের যত্নের 5টি টিপস। হ্যাঁ, এটা একটা ইনফরমেশন। ঠিক আছে, চুল ভালো রাখতে অ্যালোভেরাটা প্রাকৃতিক জিনিস। হ্যাঁ, তারপর কি পেট ভালো রাখতে ইসুপগুলো কি, এটা কোনো কোম্পানির জিনিস না, এটা একটা প্রাকৃতিক জিনিস, তাই না? তো এগুলো কি, এগুলো হচ্ছে মানে ইসুপগুলোর উপকারিতা। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে একটা আর্টিকেল। হ্যাঁ, আবার যদি ইসুপগুলোটা কোনো একটা কোম্পানির হয় তখন সেটা হবে প্রোডাক্ট ডেসক্রিপশন। হ্যাঁ, মানে মানুষের যে উপকারী তথ্য, যেটাতে কোনো টাকা পয়সার যুক্ত নাই, কোনো কোম্পানি যুক্ত নাই, সেটা হচ্ছে কি আর্টিকেল। আর যেখানে কোনো কোম্পানি যুক্ত আছে, বেচা কেনার সম্পর্ক আছে, লাভ লসের বিষয় আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে শিখবো যে মানুষের কাজে লাগে এমন বিভিন্ন তথ্য আমরা কীভাবে উপস্থাপন করব, কীভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন? আমরা আগামী ক্লাসে এখান থেকে করব। আমরা এখান থেকে শুরু করবো নেক্সট ক্লাস। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।